সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বাড়ছে করোনা, প্রস্তুতি কতটুকু। প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন, আমার সঙ্গে স্টুডিওতে আছেন, আমার হাতের ডান দিকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান এবং পায়োনিয়ার ল্যাপারোস্কোপিক ডাক্তার সর্দার এম নাইম। আমরা জানি যে বাংলাদেশে প্রথম ল্যাপারোস্কোপি তার হাত দিয়েই কিন্তু শুরু হয়েছিল এবং আমাদের যে বাংলাপিডিয়া, সেই বাংলাপিডিয়ায় ডাক্তার নাইম নাম দিয়ে কিংবা ল্যাপারোস্কোপি নাম দিয়ে একটা এন্ট্রিও খুঁজে পাওয়া যায়। আমরা অনেক ধন্যবাদ, আপনি এই প্রথম আমার প্রোগ্রামে আপনি আসলেন। থ্যাংক ইউ। সো আপনাকে আমি ওয়েলকাম করছি। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন বিএম এর সাবেক সভাপতি অধ্যাপক ডাক্তার রশিদি মাহবুব। ডাক্তার রশিদ, আপনাকে স্বাগত। আছেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক। ধন্যবাদ। কথা বলবেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির ন্যাশনাল প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডাক্তার রূপালী শিশির বানু। ধন্যবাদ। ধন্যবাদ আপা। এবং আছেন সিনিয়র সাংবাদিক মিস্টার গোলাম মর্তুজা। ধন্যবাদ। ওয়েলকাম। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আপনাদের। চাইলে অনুষ্ঠানে প্রশ্ন করতে পারেন, সরাসরি আপনার মতামত জানাতে পারেন। এই জন্য আমাদের টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। জানিয়ে রাখি, দেশে এবং বিদেশে যারা এই মুহূর্তে আরটিভি দেখছেন, চাইলে আপনার অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবেও দেখতে পারেন। তো আমরা আলোচনা যাই। প্রথমে স্টুডিওতে ডাক্তার নাইম আছেন, তাকে দিয়ে শুরু করতে চাই। যে বলা হচ্ছে করোনা সংক্রমণ বাড়ছে, আমাদের প্রস্তুতি কতটুকু। ঠিক এইরকমই সময়ে আজকে কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী সেখানে ছিলেন। বলা হয়েছে যে বেসরকারি হাসপাতালের সব ফিগুলো নির্ধারণ করে দিবে সরকার, এবং বলা হচ্ছে এই নির্ধারণের মধ্য দিয়ে করোনা মোকাবেলায় এক ধরনের অগ্রগতিও নাকি হবে। আপনার কি তাই মনে হয় কিনা, নাকি এটা বুমেরাং হবে, উল্টো ইফেক্ট হবে, কিভাবে দেখছেন? ধন্যবাদ রোবায়ত। করোনার প্রভাব আবারও বাড়ছে, কথাটা কিছুটা তো অবশ্যই সত্যি। সেটা প্রতিফলিত হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, এবং আমাদের প্রধানমন্ত্রী নিজেও আমাদেরকে বেশ আগেই শীতের মৌসুমে এ ধরনের জ্বর, সর্দি, যখন ভাইরাল ইনফেকশন যখন প্রতি বছরই যথেষ্ট কাবু করে আমাদেরকে, এবছর করোনার প্রাদুর্ভাব বাড়বে সেটা আমরা জেনেই এক ধরনের মানসিক প্রস্তুতি নিয়ে এগোচ্ছি। তবে একটা ভালো দিক হলো যে এই মুহূর্তে সেই মার্চ, এপ্রিল, মে মাসে সেই বিভীষিকাময় করোনা পরিস্থিতি এখন আর আছে বলে আমার মনে হয় না। জি, এখানে অনেক বিশেষজ্ঞ আছেন, আতিক ভাই থেকে শুরু করে অনেকেই, তো ওনারা আমার সাথে একমত হবেন আশা করি যে ঠিক যদি সত্যিকার অর্থে বলি ট্রিটমেন্ট হয়তো আমরা জানি না, কিন্তু সেটা ম্যানেজমেন্টটা প্রপার এবং আর্লি ম্যানেজমেন্ট অফ করোনা ইনফেকশন বা করোনা কমপ্লিকেশন আমরা শিখেছি, জেনেছি, এবং ভয়টা আমাদের অনেকটাই কেটে গিয়েছে। জি। তো এই অবস্থায় আশা করি এবারের শীতের মৌসুমে, যদিও সেকেন্ড ওয়েভ বা সেকেন্ড পিক যদি আমরা বলি, আমরা আসলে কবে পিকে এসছি, কবে নেমেছি, সেটার খুব ক্লিয়ার কাট চিত্র আমরা পাইনি। যথেষ্ট পরিমাণের টেস্টের, আরটিপিসিআর টেস্ট বা কোভিড টেস্টের কারণে, কিন্তু তারপরে এখন আমরা নিজেরাও ফিল করি অনেকাংশেই ডায়াগনোসিস আমরা করতে পারি যখন আর কোভিড টেস্টেরও দরকার হয় না। এই অবস্থায় আমরা সাধারণ মানুষকে অবশ্যই সাহস যোগাতে চাই যে খুব আর্লি ইন্টারভেনশন অফ ট্রিটমেন্ট যদি হয়, তাহলে করোনাতে খুব বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা এমনি কম থাকে। রুবায়ত, আপনি সুন্দর একটা কথা বলেছেন যে এই মুহূর্তেই আজকে যে মিটিংটি হলো, এটি একটি আমি বলবো দিক নির্দেশনামূলক একটা ব্যাপার দাঁড়াচ্ছে আমাদের সামনে। যে কারণ আমরা জানি বাংলাদেশে পুরো স্বাস্থ্য চিকিৎসার 2/3 কিন্তু বেসরকারি ব্যবস্থা দেয়। এর ইমপ্যাক্টটা কিন্তু অনেক বেশি, ইমপ্যাক্টটা অনেক বেশি, এবং সেজন্যই আমি একজন বেসরকারি হাসপাতালের কর্ণধার হিসেবে আমি অবশ্যই এটাকে ওয়েলকাম করি। ফিজ নির্ধারণ করে দেওয়াটা সরকারের দায়িত্ব, এবং সব বেসরকারি হাসপাতাল সেটা মানবে, সেটাই আমরা চাই। এবং এটা কিন্তু অতীতেও ছিল, এটা নতুন কিছু নয়। জি, শুধু বিভিন্ন টেস্টের ফি নির্ধারণই না, বিভিন্ন সময়ে ডাক্তারের ফি এবং অপারেশনস ফি নির্ধারণ, মেজর, মাইনর এবং ইন্টারমিডিয়েট সার্জারিরও ফি নির্ধারণ সরকার বিভিন্ন সময় করতে পারেন, এবং সেটা করাই উচিত। তবে আমি
যে কথাটা আপনি বললেন যে এটা বুমেরাং হবে কিনা, জি আর ঠিক বুমেরাং হওয়ার প্রশ্ন আসবে তখনই যদি সরকার অযৌক্তিকভাবে এই ফি নির্ধারণ করেন। সরকার কিন্তু আজকে আমি নিউজে দেখলাম, সরকার কিন্তু মন্ত্রী মহোদয় বলেছেন যে আমরা বিভিন্ন হাসপাতালের মালিকদের সাথে এবং তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এটা করব, এবং তারা হাসপাতালকে ক্যাটাগরাইজও করবেন। হাসপাতালকে কিন্তু তারা বিভিন্ন হাসপাতাল, খুব হাই এন্ড হাসপাতাল, মিড ক্যাটাগরি হাসপাতাল, লো এন্ড হাসপাতাল, কারণ এদেশে বিভিন্নভাবেই বিভিন্ন হাসপাতাল কাজ করে থাকে, সেটার উপরে ডিপেন্ড করবে ফি নির্ধারণটা। তবে আমার একটি রিকোয়েস্ট থাকবে এই আজকে এই ফোরামের বা নিশ্চয়ই, এই নিশ্চয়ই। আলোচনার মাধ্যমেই, সেটা হলো যে সরকারি হাসপাতালগুলোতে যে চিকিৎসা হয় তা কিন্তু বিনা পয়সায় হয় না, কারণ তার একটি খরচ আছে। নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। সরকারি হাসপাতাল যেমন ফর এক্সাম্পল ঢাকা মেডিকেল কলেজে আইসিইউতে যে রোগীটি চিকিৎসা হচ্ছে সেটির কিন্তু একটি বরাদ্দ আছে, সেই বরাদ্দটি কিন্তু সরকার দেয়, এবং সরকার দেয় কোত্থেকে, সেটা কিন্তু আমাদের জনগণের ট্যাক্সের পয়সায়। সুতরাং বেসিক্যালি ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক, জনগণই কিন্তু সেটা মানে পে কেউ না করছে, কেউ পে করছে, পে আসলে। করছে, জনগণই Nothing পে is করছে। free. প্রশ্ন একটি হচ্ছে, who is কান্ট্রি paying? ইজ নট ফ্রি। কাউকে না কাউকে পে করতে হয়। এক্স্যাক্টলি। সুতরাং আমি রিকোয়েস্ট করব যে কোভিড ম্যানেজমেন্টের ব্যাপারে হোক বা নন কোভিড চিকিৎসায় হোক, সরকারি হাসপাতালে যে বরাদ্দ দেওয়া হয় এবং সারা বছর সেই বরাদ্দ দিয়ে যে চিকিৎসা দেওয়া হয়, যতজনকে চিকিৎসা দেওয়া হয়, সেই চিকিৎসার খরচ আসলে কত দাঁড়ায় সেটার একটি তালি যদি আমরা না করি, তাহলে বেসরকারি খাতে কত টাকা নেওয়া উচিত সেটা আমরা বুঝতে পারবো না। মানে রেশনালাইজ যেমন বলেছেন। ছোট্ট একটা উদাহরণ দিই, এই নিশ্চয়ই। কোভিড টেস্টের কথা। সরকার বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং হেলথ ডাইরেক্টরের তৎকালীন ডিজির মুখে আমি শুনেছি, এডিজি বা উপপরিচালকদের আমি মুখে শুনেছি যে শুধুমাত্র কিট এবং টেস্ট মেশিন এবং জনবল দিয়ে কোনোভাবেই 5,000 টাকার নিচে একটি কোভিড টেস্ট করা সম্ভব নয়। কিন্তু সরকার যদি বলে এখন 3,500 টাকায় বা 4,000 টাকায় বেসরকারি হাসপাতালকে করতে হবে এই টেস্ট, অর্থাৎ সরাসরি আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে মিনিমাম 1,000 টাকার একটা লস। একটি বেসরকারি হাসপাতাল তৈরি হয়, একটি জমির দাম আছে, এস্টাবলিশমেন্টের দাম আছে, যন্ত্রপাতির দাম আছে, লোকবলের দাম আছে, এবং তার এস্টাবলিশমেন্ট কস্ট আছে, রানিং কস্ট আছে। সুতরাং প্রফিট, হিউজ প্রফিট সরকারি বা বেসরকারি হাসপাতাল কখনই করে না, জি এবং করতে পারেও না। এটা আমি নিজে থেকেই বলছি। অনেক ধন্যবাদ নাইম, আমি আপনার কাছে আবার আসবো। সুতরাং সেই জিনিসগুলো দেখতে হবে। আমি আবারও ফিরে আসবো। আমি একটু যাবো সাংবাদিক গোলাম মর্তুজা, আপনি যদি একটু বলেন, যখন আমরা বলছি যে পরিসংখ্যানে সরকারি হিসাবে প্রতিদিন করোনা কিন্তু বাড়ছে, আগাচ্ছে, শনাক্ত যে রিপোর্টটা দিচ্ছে সংখ্যাটাই দেখাচ্ছে যে একটু একটু করে বাড়ছে আসলে, ঠিক এই সময় আজকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জেনে বলা হয়েছে যে বাংলাদেশের 2/3 স্বাস্থ্য চিকিৎসার দায়িত্ব কিন্তু বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনা হয়। সেখানে বলা হচ্ছে সরকার সেই ফিসগুলো নির্ধারণ করে দিবেন। এর কোনো সংযোগ কিংবা তাৎপর্য আপনি খুঁজে পান কিনা? এটা কি করোনা মোকাবেলার জন্য ইতিবাচক হবে কিনা, মিস্টার মর্তুজা? জি, ধন্যবাদ আপনাকে। বেশ বড় প্রসঙ্গ। আমি সংক্ষেপে বলার চেষ্টা করি। নিশ্চয়ই। প্রথমত কথা যেটা যে করোনার দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় ঢেউ বাংলাদেশে শুরু হলো, এটা আসলে আমরা বলছি, আমাদের অনেক গুরুত্বপূর্ণ মানুষ এটা বলছেন, কিন্তু আমাদের প্রথম ধাপ কবে শেষ হলো, কবে থেকে দ্বিতীয় ধাপ শুরু হলো, এই জায়গাটি আমাদের কাছে পরিষ্কার নয়। পরিষ্কার করোনার ক্ষেত্রে পরিষ্কারভাবে যে কোনো তথ্য পাওয়ার, যে কোনো চিত্র সামনে আসার প্রধানতম উপাদান হচ্ছে পরীক্ষা। যে কারণেই শুরু থেকে বলা হয়েছিল পরীক্ষা পরীক্ষা এবং পরীক্ষা। তা আমরা যেহেতু 17 কোটি মানুষের দেশে পরীক্ষা সবচেয়ে বেশি যখন করলাম, তখনও 15-16 হাজারের মতো করে উঠাতে পারলাম না, এবং একটি পরীক্ষাগার থেকে 95টি পরীক্ষাগার করলাম, কিন্তু তারপরেও আমাদের পরীক্ষার সংখ্যা বাড়াতে পারলাম না বা বাড়ালাম না। তো সুতরাং আমরা এই সঠিক চিত্রটি আমরা জানি না যে বাংলাদেশের প্রথম ধাপ কখন শেষ হলো, দ্বিতীয় ধাপ কখন শুরু হলো একটা। তবে প্রথম ধাপ যে প্রক্রিয়াতে বাড়ছিল, মাঝখানে এসে একটু স্থিমিত হয়ে পড়ে, এবং আবার যে দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় ঢেউ আসবে সেটা খুব প্রত্যাশিত ছিল। উত্তর আমেরিকা বা ইউরোপে আমরা যে চিত্রটা দেখেছি সেটা দেখে আমরা অনুমান করছিলাম। এই জায়গাটিতে বাংলাদেশের জন্য আমার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে, বাংলাদেশের এই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যারা সম্পর্কিত, বিশেষ করে সরাসরি ডাক্তার, নার্স বা অন্যান্য চিকিৎসা কর্মী যারা আছেন, তারা তাদের জীবন দিয়ে এক ধরনের সক্ষমতা অর্জন করেছেন। অর্থাৎ প্রথম অবস্থাতে জানা না থাকলেও কি করবেন, কিভাবে চিকিৎসা করবেন, এই প্রক্রিয়াটি জানা না থাকলেও তারা শতাধিক চিকিৎসক জীবন দিয়ে এই জায়গাটিতে একটা সক্ষমতা অর্জন করেছেন, এবং বাংলাদেশের সম্ভবত বহু সংখ্যক মানুষ আক্রান্ত হয়ে গেছেন এবং তাদের সম্ভবত অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। সেই কারণে দ্বিতীয় ধাপের বা শীতের সংক্রমণ বাড়লেও
প্রাণহানির সংখ্যা আমার ধারণা, আমি বিশেষজ্ঞদের সঙ্গে কথার প্রেক্ষিতে যে সিদ্ধান্তে পৌঁছতে পেরেছি বলে মনে হয়, তাতে প্রাণহানির সংখ্যা তুলনামূলকভাবে বাংলাদেশে অনেক কম হবে বলে আমার ধারণা। কারণ আমাদের চিকিৎসকরা ইতিমধ্যেই একটা সক্ষমতা অর্জন করেছেন, আমি যেটার কথা আগে বললাম। আর এবার আসছি আপনার ফি নির্ধারণ করার ক্ষেত্রে। দেখেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এখানে সব বিশেষজ্ঞরা আছেন, আমার এখানে কতখানি কথা বলা উচিত আমি জানি না। একজন সংবাদকর্মী হিসাবে আমি আমার দেখা অবস্থাতে সেই কথাটা বলছি। চিকিৎসার তো দুটি জায়গা, একটি বিশেষজ্ঞ চিকিৎসকরা বা চিকিৎসকরা চিকিৎসা দেন, আরেকটি হচ্ছে চিকিৎসার ব্যবস্থাপনা। বাংলাদেশের চিকিৎসার ব্যবস্থাপনার যে বিষয়টি, এর আবার সরকারি এবং বেসরকারি আছে, আমি সামগ্রিকভাবে ব্যবস্থাপনার কথা বলছি। এই ব্যবস্থাপনার জায়গাটি আমাদের মন্ত্রণালয় কেন্দ্রিক, তো এই মন্ত্রণালয় কেন্দ্রিক ব্যবস্থাপনার জায়গাটা অত্যন্ত দুর্বল এবং অত্যন্ত বা ভয়াবহ রকমের দুর্নীতিগ্রস্ত, যার সঙ্গে রাজনীতি করা অল্প কিছু সংখ্যক ডাক্তার উপরের দিকে সম্পৃক্ত, কিন্তু এই ব্যবস্থাপনার সঙ্গে ডাক্তারদের সম্পৃক্ততা অত্যন্ত কম। কিন্তু আমাদের এই মন্ত্রণালয় কেন্দ্রিক ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত, তারা ডাক্তারদের উপরে সামগ্রিক দায়টা চাপিয়ে নিজেরা এক ধরনের অবস্থানে থাকেন। আর বাংলাদেশের যেহেতু 17 কোটি মানুষ যেহেতু পর্যাপ্ত সময় নিয়ে ডাক্তাররা যেহেতু তার চিকিৎসা দিতে পারেন না, এই কারণে সাধারণ মানুষের চিকিৎসকদের উপরে একটা তীব্র রাগ আছে, একটা তীব্র ক্ষোভ আছে। এই মন্ত্রণালয় কর্তৃক যে ব্যবস্থাপনা এবং দুর্নীতির সঙ্গে যারা সম্পৃক্ত, তারাও এই সাধারণ জনমানুষের ক্ষোভটাকে কাজে লাগিয়ে তারাও এক ধরনের দূরত্বে থাকার নীতি অবলম্বন করে চলে। তারাই আবার দায়িত্ব নিচ্ছেন বেসরকারি হাসপাতালে নির্ধারণ করার জন্য, সেটা কতটুকু আসলে স্বচ্ছ হবে? আমি সংক্ষেপে আসছি। আপনি যদি ব্যবস্থাপনার সামগ্রিকভাবে ব্যবস্থাপনার জায়গাটির যদি উন্নতি না করেন, এই যে বেসরকারি হাসপাতাল বা বেসরকারি চিকিৎসা ব্যবস্থার ফি আপনি নির্ধারণ করে দেবেন বলে বলছেন, এটা শুধুমাত্র বলার জন্যই বলা হচ্ছে। এটা শুধুমাত্র করোনা বা অন্য যে কোনো সময়ের মূল দৃষ্টিভঙ্গি থেকে অন্য জায়গায় আলোচনা নিয়ে যাওয়ার জন্যই বলা হচ্ছে। আমি নিশ্চিত করে বলতে পারি, আপনি 6 মাস বা 1 বছর পরে গিয়ে আবার আরেকটি অনুষ্ঠান করেন, আজকে মন্ত্রী যেটা বলেছেন যে শক্তিশালী একটি কমিটি করবে, আমাদের মন্ত্রণালয়ের এরকম শতাধিক শক্তিশালী কমিটি আছে, সেই শক্তিশালী কমিটির আউটপুট। অনেক ধন্যবাদ মিস্টার গোলাম মর্তুজা, আপনি সঙ্গে থাকুন, আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান হাসপাতাল ল্যাবেড হাসপাতালের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এম শামীম। ডাক্তার এম শামীম, আপনি যদি বলেন এতক্ষণের আলোচনা এবং আজকে যে সিদ্ধান্ত হয়েছে যে সরকার ঠিক করে দিবে বেসরকারি হাসপাতালের ফিস, আপনি কিভাবে দেখছেন? ডাক্তার এম শামীম টেলিফোনে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। হ্যাঁ, আমি বলছি। বলুন, আমরা শুনছি। হ্যাঁ, আমি বলছি যে ধরেন ওই যে ফিজের ব্যাপারটা না, ফিজের আগে আরেকটা জিনিস দেখলাম যে সরকারি হাসপাতালের ডাক্তাররা সরকারি সময়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিতে পারবেন না, এটা অবশ্যই ঠিক। এটা যদি কেউ করে থাকে ইলিগেল এবং এটা করা যাবে না। সেকেন্ড যেটা বলবো যে ফির ব্যাপারটা, ফি যদি করতেই হয়, আপনারা তো তুলনা করেন বান্দুগার্ড হসপিটাল, মাউন্ট এলিজাবেথ হসপিটাল, স্কট, হ্যাঁ, ফর্টি, ওগুলো একটু মাথায় রাখবেন। 2, 3 নাম্বার যেটা যে সরকারি, আমরা কিন্তু একটা স্ট্যাটিস্টিক নিয়েছিলাম, সরকারি একটা এমআরআই করতে 17,000 টাকা খরচ হয়। এখানে আমরা একটা এমআরআই করতে 7,000 টাকা দিই। বরং গভর্নমেন্ট যদি আমাদের কাছ থেকে 5,000 টাকায় কিছু এমআরআই করিয়ে নেয়, ওই যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এতে কিন্তু সরকারি সুবিধা অনেক বেশি হবে। আরেকটা কথা আমি বলি, দেখেন এই গত 8 মাসে কিন্তু দেশের বাইরে রুগী যায় নাই। প্রতি বছর আমাদের 40,000 কোটি টাকা বাইরে যায় শুধু চিকিৎসার জন্য। এই যে 9 মাসে দেশের বাইরে রুগী গেল না, রুগী কি খুব মারা গেছে? না, যায়নি। আরেকটা জিনিস বলি, কোভিড চিকিৎসা আমরা আল্লাহ তাআলার দোয়াতে, আমাদের প্রধানমন্ত্রীর ওনার লিডারশিপে, আমাদের স্বাস্থ্যমন্ত্রী লিডারশিপে আমরা কিন্তু কোভিডকে মোকাবেলা করে ফেলেছি। আজকে আমাদের হাসপাতালে 42 জন পেশেন্ট আছে, গত 1 সপ্তাহে 2 জন রোগী মারা যায় না। তার মানে আমাদের ডাক্তাররা ভালো, আমাদের হাসপাতাল ভালো, আমাদের চিকিৎসা ভালো। তার মানে কি সব ভালো? ওই যে এএসপিকে যে মেরে ফেলেছে, এটা তো ঠিক হয় নাই। তার মানে যাদের লাইসেন্স নাই তাদের বন্ধ করে দেন। আর মর্তুজা ভাই যে কথাটা বলেছে, এই একটা কথাতে সব শেষ। আপনি ম্যানেজমেন্ট ভালো করেন, আপনি গভর্নমেন্ট হাসপাতালে চিকিৎসাটাও তো ভালো হয় না, আপনি এখন আমাদেরকে কেন ধরতেছেন? আমাদেরকে যদি আপনি একটা জিনিস চাপিয়ে দেন,
আপনি তো চিকিৎসাটা ভালো পাবেন না। একজন ডাক্তারকে আপনি বলেন 15 মিনিট রুগী দেখুক, যে অপারেশনটা লাগবে ওই অপারেশনটাই করুক, যে ইনভেস্টিগেশনটা লাগবে ওইটাই করুক, এবং ওই ডাক্তার যখন রুগীকে দ্বিতীয়বার দেখবে তখন যাতে তাকে বুঝিয়ে দেয়। একটা রুগীর ডাক্তারের কাছে অনেক কিছু চাওয়ার আছে, আপনি এগুলো কিছু না বলে ফিটা করে দিবেন, এটা হয় না। এটা সাংঘাতিক একটা ভালো সিদ্ধান্ত হবে না। জি। আমি আরো বলবো যে ডিজির পাওয়ার আরো বেশি হোক, প্রাইভেট হাসপাতালদের জন্য আরো তদারকি হোক, আরো সাপোর্ট হোক, আমাদের কিন্তু ওরা কাজ করুক। 60% যে আমরা সার্ভিস দিচ্ছি, আসলেই কিন্তু সার্ভিস দিচ্ছি। আমি একটা কথা বলে শেষ করি যে গত 9 মাস দেশের বাইরে কোনো রুগী যায় নাই, কিন্তু রুগীর মৃত্যু হার বাড়ে না। এর জন্য আমরা প্রাইভেট হাসপাতালকে আমাদের আরো সাপোর্ট করা উচিত। অনেক ধন্যবাদ ডাক্তার AM শামীম। বলছিলেন ব্যবস্থাপনা পরিচালক ল্যাবের হাসপাতাল থেকে। ডক্টর আমানুল্লাহ ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক এবং একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ডক্টর ফেরদৌস, আপনি যদি একটু বলেন, এই করোনা নিয়ে যে আমরা বলছি যে একটু বাড়ছে এখন, আবার এই যে আজকে একটা সিদ্ধান্ত যে সরকার নির্ধারণ করে দিবে বেসরকারি কর, এবং এটা করোনা ব্যবস্থাপনায় উপকার হবে বলেই সরকার মনে করছে। ডক্টর আমানুল্লাহ, আপনার বক্তব্য আশা করছি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ডক্টর নাইম যে কথাগুলো বলছেন ঠিকই আছে, কিন্তু কয়েকটা পয়েন্টে আমরা একমত নই। যে ডায়াগনোসিস হচ্ছে, চিকিৎসাও পাচ্ছে অনেকে, কিন্তু আপনি টেস্ট এবং ইনফেকশন রেটটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না যে আমরা করোনা মোকাবেলা করে ফেলেছি, অথবা সামনে আমাদের ভয়ঙ্কর চিত্রটা নাও আসতে পারে। আপনি যদি ইউরোপের দিকে তাকান তাহলে দেখবেন কোন কোন দেশে এত সিস্টেম থাকার পরেও করোনার দ্বিতীয় ঢেউতে মৃত্যু হার কিন্তু অনেক অনেক বেশি। এমনকি ইংল্যান্ডেও সে একই ঘটনা দেখা যাচ্ছে, এমনকি আমেরিকাতেও সে একই ঘটনা দেখা যাচ্ছে। তাদের এত সিস্টেম থাকার পরও, এত ডায়াগনোসিস এবং এত চিকিৎসা থাকার পরও দেখা যাচ্ছে যে সেকেন্ড ওয়েভে আমেরিকাতে কিন্তু মৃত্যু হার কিন্তু অনেকটাই বেশি, এবং রাশিয়াতে কিন্তু একই ঘটনা। সো এই জায়গাটাতে আমাদের ডাক্তার সাহেবদের কাছ থেকে আমরা কোনো কমপ্লিসেন্সি আশা করি না, আত্মসন্তুষ্টি আশা করি না। যে কোনো সময় বালির বাঁধের মতো ভেঙে যেতে পারে, কারণ এটা রি-ইমার্জিং একটা ডিজিজ, এবং এটা সম্পর্কে যেহেতু এখনো বিশ্ব পুরাপুরি ভাবে অবগত নয়, এবং আমাদের দেশের যেহেতু আমরা তথ্য যেহেতু পাচ্ছি না, যেমন আপনি যে পরিমাণ টেস্ট আপনি করছেন এখন, সেই পরিমাণ টেস্ট কিন্তু একটা হাস্যকর ব্যাপার। অনেকটা আপনি যে ইনফেকশন রেট বের হচ্ছে এখন 11 থেকে 14%, সেটা কিন্তু একটা হাস্যকর ব্যাপার। মানে কম টেস্ট এবং কম আক্রান্ত, এই মডেলের মধ্যে এখন আমরা রয়ে গেছি। আসলে এখন আমরা এই মডেলে রয়ে গেছি গত 9 মাস ধরে। এবং গত 9 মাস ধরে ডক্টর গোলাম মুর্তজা ভাই যে কথাগুলো বলছেন, যে আপনি যদি সঠিক পরিসংখ্যানটা আপনি না পান তাহলে আপনি কিভাবে বলবেন যে আমি করোনা মোকাবেলা করে ফেলেছি, অথবা আমরা করোনাতে মৃত্যু হার কম। এবং সেই মৃত্যু হার কম নিয়ে ইম্পেরিয়াল কলেজ এবং অন্যান্য জায়গাতে যে গবেষণাগুলো হচ্ছে যে আমাদের এই অঞ্চলে মৃত্যু হার হওয়ার পিছনে, কম হওয়ার পিছনে কারণগুলো কি, রিপোর্টিং কম নাকি অন্য কোনো জেনেটিক কোনো কারণ সেখানে দেখা যাচ্ছে কম, সেটা নিয়ে কিন্তু গবেষণা হচ্ছে। সে আসলেই কত কম সেটা কিন্তু আমরা এই মুহূর্তে জানি না, কিন্তু আমাদের দেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে, এবং সেই জিনিসটাই আমাদেরকে বলতে হবে সবাইকে। আর সরকারের যে কথাগুলো আপনি বলছেন যে সরকার যে নির্ধারণ করে দিয়েছে, এর আগেও কিন্তু সরকারের, শামীম ভাই কিন্তু ঠিকই বলছেন যে ল্যাব এইডের যে এর আগেও কিন্তু সরকার নির্ধারণ করে দিয়েছিল, কিন্তু সেটা কেউ মানে নাই। এখন আপনি ধরেন সরকার নির্ধারণ করে দিয়ে দিল যে একটা এমআরআই করার জন্য 5,000 টাকা। একজন রোগী যদি ভর্তি থাকে, একজন ডাক্তার যদি 10 বার যান, তাহলে সেখানে কিন্তু আবার 10,000 টাকা ওনার ভিজিট চলে আসবে। তো কিভাবে সেটাকে টোটাল একটা প্যাকেজের ভিতরে নিয়ে আসা যায়, যেমন ল্যাবেট বা বড় বড় হসপিটাল কোনো কোনো জায়গাতে ওনারা যে কোনো একটা ট্রিটমেন্টের জন্য একটা, ইভেন জাপান বাংলাদেশও একটা প্যাকেজের ভিতরে আগে থেকেই রোগী জানেন যে কত টাকা খরচ হতে পারে। কিন্তু ইদানিং দেখলাম যে করোনা আক্রান্ত অনেকে 5-7 লক্ষ 10 লক্ষ টাকা বিল দিয়ে তারা হসপিটাল থেকে বের হয়ে এসেছেন। এই যে দায়িত্বটা, এই যে আপনার অ্যাকাউন্টেবিলিটিটা, সেটা কে নিবে? সেটা কি সরকার দেখবে? তার কি সেরকম মনিটরিং ক্ষমতা সেই অবস্থার ভিতরে আছে? সেটাকে আমরা বলতে পারবো? এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো করোনার আপনার ঢাকাতে এবং ঢাকার আশেপাশে মনে হচ্ছে যে আবারও হটস্পট হওয়ার দিকে যাচ্ছে। যদি ঢাকা এবং ঢাকার আশেপাশে এবং ইন্ডাস্ট্রিয়াল বেলগুলোতে যদি হটস্পটের দিকে যায়, তাহলে আমি কি মেজার্স নিতে চাচ্ছি? এবং সরকারকে যে এতগুলো কমিটি সরকারের গত 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে সেই কমিটিগুলো বসে কোন একটা সিদ্ধান্ত বারবার প্রধানমন্ত্রী বলছেন, এবং সবাই প্রধানমন্ত্রীকে রেফার করছেন। কেন একজনকে আপনি রেফার? সারা পৃথিবীতে আপনি দেখবেন যে পুরো একটা সিস্টেম কাজ করে। আপনি গত 1 বছর থেকে শুধু একজনকে রেফার করে যাচ্ছেন, একজনকে রেফার করে যাচ্ছেন। উনি যদি বলেন তাহলে কাজ হবে, উনি যদি না বলেন তাহলে কাজ হবে না। আমানুল্লাহ, আপনি দেখবেন যে ঢাকার বাইরে বিশেষ করে জেলা উপজেলা গ্রামে গঞ্জে
মাস্ক পরার কোনো বালাই কেউ দেখতে পাচ্ছে না, কোনো আয়োজন সেখানে হাস্যকর নাই। ব্যাপার। তো এখানে কি হাস্যকর এখন ব্যাপার, বলা কেউ হচ্ছে যদি মাস্ককে মাস্ক বাধ্যতামূলক করা হবে? এই 9 মাসে কি আমরা জনসচেতনার সেই লেভেলটা অর্জন করতে পেরেছি? না, আমরা সেই অর্জনটা করতে পারি না। এবং বাধ্যতামূলক আপনি যে করবেন মাস্ক পরার জন্য, আপনি বাধ্যতামূলক কাকে করতে চাচ্ছেন বাধ্যতামূলক করার জন্য? আপনি সংক্রমণ বিধি আইন যেটা আছে সেটা দিয়ে আপনি জি। করতে পারেন, বাধ্যতামূলক একটা সার্কুলার দিয়ে আপনি জি। বাধ্যতামূলক করতে পারেন। অনেক ধন্যবাদ কিন্তু ডাক্তার আমান, আপনি আমি কি আপনার মাস্ক কাছে আবার সাপ্লাই দিবেন আসবো। কিনা? জি ডাক্তার বানু, আপনি কি একটু সাপ্লাই বলবেন দিতে কিনা? হবে তো। ডাক্তার বানু যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। আসলে সরকারি যে প্রাইভেট হসপিটালগুলোতে ফি নির্ধারণ করার ব্যাপারে আমার মতামত হচ্ছে যে সরকার আগেও করেছেন, এবং এখানে আমাদের একটা বিবেচনা, দুইটা বিষয় আছে যে যারা মালিক পক্ষ, বেসরকারি হাসপাতালগুলো এবং সরকার, একটা উইন উইন সিচুয়েশন থাকতে হবে, মিউচুয়াল ইন্টারেস্ট থাকতে হবে, এবং জনগণের যে সচেতন, জনগণের যে সুবিধা, একটা মহামারীর সিচুয়েশন আমরা সব সময় লাভজনক করব, কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এটা কিন্তু জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে, এবং বাংলাদেশ সরকারও কিন্তু পাবলিক, যেহেতু 2/3 আমাদের প্রমিজিং প্রাইভেট সেক্টর হসপিটাল, এবং সরকারি সেবা ব্যবস্থাও কিন্তু অনেকাংশে প্রাইভেট সেক্টরের উপর ডিপেন্ডেন্ট। তো এখানে আমরা মনে করি একটা কৌশলগত অবস্থান আমাদের মানে অধিকাংশ জনবসতির দিকে চিন্তা করে নেওয়া দরকার, যেখানে কিনা আমরা জনগণের সেবাটাকে অ্যাভেলেবল করতে পারি। কারণ সরকারি সমস্ত লেভেলে হসপিটালস গুলো কিন্তু জি। বিভিন্ন যে পর্যায়ে হসপিটালাইজেশনটা লাগে, মডারেট টু সিভিয়ার, তাদেরকে কিন্তু অ্যাফোর্ড করতে পারে না। এখানে যদি আমাদের একটা মিনিমাম লেভেলে যদি একটা সেবা থাকে, এটা একটা উভয় লেভেলে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে, যারা সেবা নেবে এবং যারা দেবেন, এবং এটা একটা ব্যাপক প্রচার এবং স্বচ্ছতা, এবং যাতে কোনোভাবেই যেন মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত জি। না হন, যেহেতু তাদেরকে মানে সাস্টেইন করতে হবে তাদের সেবাটাকে, এবং তাদের প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে হবে। সুতরাং আমি মনে করি এটার মধ্যে একটা ব্যালেন্স দরকার, যাতে করে আমরা সেবাটাকে, এই মহামারীকে নিশ্চিত অনেক করতে ধন্যবাদ পারি। ডাক্তার বানু, সঙ্গে থাকুন। আমি যাব আমাদের চিকিৎসক সমাজের অন্যতম একজন নেতা আমাদের সঙ্গে আছেন, ডাক্তার রাশিদি মাহবুব। আপনি যদি একটু বলেন এই সরকারের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আখেরে ভালো হবে কিনা আসলে মানুষের জন্য, অসম্ভব। রোগীর জন্য? সরকারের সক্ষমতা নাই এটাকে ইমপ্লিমেন্ট করার। এর আগেও তারা অনেক হুইসেল দিয়েছে, হুইসেল ব্লো করেছে, বাট দে কুড নট ডু ইট। কারণ এটা খালি কাগজে দিলে হয় না। মানে একটা ফাঁকা এটা- আওয়াজ, এই ফাঁকা আওয়াজটা ফাঁকা- কেন এটা- দিতে চায়? ফাঁকা আওয়াজটা দিয়ে কি বলতে এটা চায়? এইটা আপনার যারা দেয় তারা পলিটিশিয়ান, আচ্ছা, সুতরাং তাদের এগুলো দিয়ে অভ্যাস আছে। মানে একটা রেটোরিক্স করে তার আরাম পায় আসলে, মানে মানুষের কোনো তাদের উপকার এগুলো হবে দিয়ে না অভ্যাস আসলে। আছে, কিন্তু জি। আমার মনে হয় না যে ফি নির্ধারণ করে বা আরে কয়টা নিবন্ধিত তাই কইতে পারে না, কোন হাসপাতালের কি স্টকিং আছে তারা জানে না। হুম। সেখানে গিয়ে আপনি হঠাৎ করে বলতেছেন ফি নির্ধারণ করবেন, জনগণ বরঞ্চ লাভই হবে। তৃতীয় শ্রেণীর যে সমস্ত ইয়েগুলো, তারা এই পয়সাটা বেশি পাবে, তবে এটা এফেক্টিভ হবে না। এটা এফেক্টিভ করতে গেলে যে রেজিমেন্টেশনের দরকার, এগুলো কি ইন্সপেকশনের, সেটা স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের সক্ষমতা। অনেক ধন্যবাদ ডাক্তার রশিদ মাহবুব। আমি আসবো আপনার কাছে। ডাক্তার আতিক, আপনি যদি একটু বলেন এই পার্টে। অনেক ধন্যবাদ। আমি আপনাকে বলবো যে ধন্যবাদ। আসলে এটা ঠিক যে আসলেই একটা যে আমাদের কিছু কিছু প্রাইভেট ল্যাবরেটরি বা প্রাইভেট প্রতিষ্ঠান আছে যারা আমাদের কোনো নিয়ন্ত্রণ, রেগুলেটরি বডির কার্যকারিতার অভাবের কারণে হুম। বেপরোয়াভাবে মুনাফা করছে, এবং সেই খরচটা জনগণের উপর যেয়ে পড়ছে। কাজেই আমি বলবো যে এই বিষয়ে নিয়ন্ত্রণের কিছুটা প্রয়োজন আছে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদের কতগুলো জিনিস খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে প্রক্রিয়াগত বিষয়, 2 নাম্বার হচ্ছে গণতান্ত্রিকভাবে করা হচ্ছে কিনা, এবং 3 নাম্বার যেটা রশিদ মাহমুদ স্যার বললেন যে আমাদের যে সুশাসনটা পর্যাপ্ত আছে কিনা এগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য। আমি যদি প্রক্রিয়ায় যাই তাহলে বলবো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আসলে প্রয়োজন একটা সোট অ্যানালাইসিস বলে বলা হয়, আপনার স্ট্রেংথস, উইকনেসেস, তারপরে অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস, এবং এগুলোর কিন্তু গাণিতিক দিক আছে, এবং এর জন্য অজস্র ভ্যারিয়েবল আমরা যখনই একটা সিদ্ধান্ত নিতে চাইবো তখন তার সাথে কিন্তু অজস্র সামাজিক ভ্যারিয়েবল থাকে। আমরা বলি যে সমাজ বিজ্ঞান এবং আমাদের জীববিজ্ঞানের একটা পিকুলারিটি হচ্ছে যে কোনো পরিবর্তনের পিছনে অজস্র কারণ কাজ করে, এবং সবগুলো ভ্যারিয়েবলকে কিন্তু অ্যাড্রেস করতে হয়। তার মানে আমি যে পরিবর্তনের কর্মসূচিটা নেব সেটাকে হলিস্টিক হতে হবে, কিন্তু এই যে ফিটা নিয়ন্ত্রণ তার সাথে অন্যান্য কি কি ইস্যু জড়িত আছে, আমি সেগুলোকে হাত দিচ্ছি কিনা, সেগুলিকে আমি নিয়ন্ত্রণ করছি কিনা, আমি কি সোট অ্যানালিসিস করেছি কিনা, আমি গণতান্ত্রিকভাবে
এটা নিয়ে চর্চা আলাপের কোনো সুযোগ দিয়েছি কিনা, পত্রপত্রিকায় এই ব্যাপারে যারা জানেন বুঝেন তারা কি যথেষ্ট লেখালেখি করেছেন কিনা, জনমত কোন দিকে যাচ্ছে, এবং এর যে স্টেক হোল্ডার্স যারা এর দ্বারা এফেক্টেড হবেন, উপকৃত হবেন বা ক্ষতিগ্রস্ত হবেন, তাদের প্রতিনিধিত্ব বা তাদের মতামতগুলোকে বিবেচনায় রাখা জি। হয়েছে কিনা, এবং একজন এক্সপার্ট কি প্রস্তাবটা উত্থাপন করেছেন কিনা। আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তগুলো এইভাবে গ্রহণ করা হয় না, স্কেচি প্যাটার্নে হঠাৎ করে একজন বড় নেতা কিংবা বড় আমলা এসে বলেন যে হ্যাঁ ওই হেলথ সেক্টরের জি। সমস্ত সমস্যার কারণ উপর হচ্ছে থেকে চাপিয়ে দেয় অথবা অ্যাডহক ভিত্তিতে সিদ্ধান্ত প্রাইভেট নেয়, সেক্টরে, খুব বেশি প্রাইভেট গবেষণা সেক্টরে কিংবা সবকিছুর বিবেচনা fee করা বেশি। হয় না। কাজেই এটা অনেক ধন্যবাদ ডাক্তার সৈয়দ হক, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা বিরতির পরে আবারও এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল। আমরা কথা বলছিলাম বাড়ছে করোনা, প্রস্তুতি কতটুকু। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত নিবেদিত গোল টেবিল RTVর বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজকে আমরা কথা বলছিলাম করোনা বাড়ছে, প্রস্তুতি কতটুকু। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে আমরা আলোচনায় যাব। তার আগে একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটি উত্থাপন করুন। কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি টাঙ্গাইল থেকে বলছি। জি আনোয়ার ভাই বলুন। জি, আমি মূলত চেন্নাই অ্যাপোলো হসপিটালে আমার চিকিৎসা করি। জি তবে করোনার কারণে তো এখন চেন্নাই যাওয়া আমার জন্য সম্ভব না, এই জন্য বাংলাদেশে নামে জানি একটা বেসরকারি হসপিটালে আমি ডাক্তার দেখাচ্ছি। জি কিন্তু প্রবলেমটা হলো, ধরেন উনি হয়তো টাইম দিল 12টায় আসবে, আসলো সন্ধ্যায়, আবার দেখেন 2000 টাকা ভিজিট নিল, টেস্ট দিল, টেস্ট নিয়ে আমি যখন আবার টেস্ট দেখাতে গেলাম তখন আবার ভিজিট। হুম আবার ধরেন হয়তো আমি ফর এক্সাম্পল স্কোয়ারে আমি ডাক্তার দেখাইলাম, আমার টেস্ট দিল স্কোয়ারে না, অন্য একটা হসপিটালে টেস্ট দিল, যেটার নাম কিন্তু আমি নামই শুনি নাই। আবার এখানে আমি কম্পেয়ার করে দেখছি, ধরেন যে জায়গায় আমাকে টেস্টে পাঠাইলো সেইখানকার যে কস্ট আর আমি যেখানে চয়েস করি সেখানকার কস্ট অন্তত 4 থেকে 5,000 টাকা পার্থক্য। এবং আমি আমি যে ডাক্তারকে দেখাচ্ছি সে কিন্তু বাংলাদেশের বেশ নামি দামি ডাক্তার, আমি নামটা বলতেছি না, যদি আপনি জানতে চান আমি হয়তো বলবো। আবার ধরেন উনি আমার সিরিয়াল ছিল ওই দিন 32, আমারে দেখলো রাত 11টায়, জি আর লাস্ট সিরিয়াল হলো 82। তাহলে আমারে যদি দেখে তাহলে 82 তাকে কটাই দেখবে? জি জি না অনেক এই যে ধন্যবাদ। যে আমি আমার মনে হয় প্রশ্নটি ডাক্তার নাইম ভাই আছেন, অনেক ডাক্তার আছেন, তারা বুঝেছেন। নাইম ভাই একটু যদি বলেন আসলে। আমি হ্যাঁ একটু টাঙ্গাইল একটা থেকে কথা উনি জিজ্ঞেস বলেছেন। করতে চাই, উনি যে থাকেন লাইনে, সেটা হলো যে উনি তো 2000 টাকা এখানে ভিজিট দিয়েছেন, উনি অ্যাপোলোতে চেন্নাইতে কত টাকা ভিজিট দেন? আপনি কি আছেন টাঙ্গাইল থেকে? দর্শক কি আছেন? আচ্ছা ওনাকে যদি আবার একটু যুক্ত করা যায়, উনি বোধহয় আপনি একটু কন্টিনিউ করেন, লাইন কেটে যেটা দিয়েছে। বলছিলাম হ্যাঁ যে এটা কিন্তু সেটাই, সেই সমস্যাটা নিয়েই কিন্তু আমরা জর্জরিত। জি যে একটি ডাক্তার, একজন বিশেষজ্ঞ ডাক্তারের যতজন রুগী দেখার ক্ষমতা, তার চাইতে অনেক বেশি রুগী তাকে দেখতে হয়। কারণ আমাদের দেশে এখনও সেই রেফারেল সিস্টেম নাই। সর্দি কাশির জন্যও কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তারকে আমরা দেখাতে চাই। এই যে জনগণের যে এই চাওয়াটা, এই চাওয়া এবং ডাক্তারদের এই চিকিৎসা দেওয়ার ক্ষমতার মধ্যে কিন্তু এটি অসামঞ্জস্য থেকেই যাচ্ছে। এই কারণে কিন্তু ডাক্তার রোগী সম্পর্ক মাঝে মধ্যে একটু অবনতি ঘটে। এক্স্যাক্টলি, কারণ উনি যথার্থই বলেছেন, ওনাকে যদি রাত্র 11টায় দেখেন তাহলে 82 নম্বর সিরিয়ালকে দেখতে তো সেই ডাক্তারের সকাল হয়ে যাওয়ার কথা। সুতরাং সেই ডাক্তারকে কিন্তু ওই কোনো একটা পর্যায়ে পিছনের দরজা দিয়ে সামনে রুগী রেখেই পালিয়ে যেতে হয়, এমন ঘটনাও আছে। তো এই অবস্থায় কিন্তু আমরা এদেশে ডাক্তাররা চিকিৎসা দিয়ে যাচ্ছি। যে কথাটা গোলাম মুর্তজা প্রথমেই বলেছেন যে ডাক্তাররা জীবন দিয়ে রোগীর চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে,
এখন টাইম রাখতে পারেন না কেন? তার কারণ ডাক্তারের উপর যে অতিরিক্ত প্রেশার, সেই প্রেশারের ব্যাপারটা কিন্তু কেউই এখনও খেয়াল করছেন না বা আপনারা সেটা ভাবছেন না। এদেশে ডাক্তারের সংখ্যা এবং রোগীর সংখ্যায় যে বিরাট তারতম্য, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাছেও যাই না আমরা, সেখানে ডাক্তারদের উপরে সব কিছুই দোষ একচেটিয়া চাপিয়ে দেওয়ার কোনো কারণ আমি দেখি না। আমি বিশ্বাস করি চেন্নাইতে উনি যেই ভিজিট, এখানে একজন ডাক্তারকে 2000 টাকা দিয়েছেন, চেন্নাইতে উনি কমপক্ষে তার 3 থেকে 4 গুণ বেশি দিয়েছেন। সে ব্যাপারে কিন্তু ওনার কোনো কমপ্লেন নাই। কমপ্লেন ডাক্তার 2000 একবার নিয়েছে, আবার কেন দ্বিতীয়বার 1000 নিল বা আবার ফি নিল কেন? কিন্তু চেন্নাইতে যে টাকাটা নেওয়া হয়, আমি মানে স্পষ্টভাবে বলতে চাই, অবশ্যই আমাদের এখানে আমাদের দর্শকটি যুক্ত হয়েছেন, আপনি যদি বলেন টাঙ্গাইল থেকে যে যুক্ত হয়েছেন, আপনি যদি একটু বলেন ও কত টাকা দিয়েছেন, আপনার ফি কত, চেন্নাইতে কত ছিল? চেন্নাইতে কত ফি ছিল বাংলাদেশি টাকায়? চেন্নাইতে 1000 রুপি। 1000 রুপিতে কত হয় আমাদের দেশে? আমাদের কত 1100-1200। জি, 1100-1200 টাকা আপনার যদি ফি হয়, ওরা কি দ্বিতীয়বার আপনার কোনো ফি নেন নাই? না না, যতবার যান ততবার ফ্রি? টেস্ট দেখতে ওরা কোনো ফি নেয় না। তাহলে আপনি বলতে যাচ্ছেন চেন্নাই অ্যাপোলোতে যে চিকিৎসা খরচ, সেই খরচ আমাদের এখানে আপনি যেখানে দেখাচ্ছেন তার তুলনায় কম? কম না, বেশি। বাংলাদেশে ধরেন 2000 টাকা নিচ্ছে। উনি বলছেন বেশি, মানে আমাদের দেশে বেশি। 2000 টাকা বিজি। আমি যে ডাক্তার দেখি আমাদের দেশে বেশি বলছেন, বেশি বলছেন উনি। এনিওয়ে 2000 টাকা আপনার, আমি চেন্নাই অ্যাপোলোর ব্যাপার আমি হয়তো জানি না। অ্যাপোলো হসপিটালে আমি যে ডাক্তার দেখাইছি ওনার ফি হলো 1000 রুপি। জি, আর ঢাকায় আমি যে ডাক্তার দেখাইছি ওনার ফি হলো 2000 টাকা। আচ্ছা, ওনাদের ওখানে ইনভেস্টিগেশন যে চার্জেস হয়েছে সেটার খরচ কি সেটা যদি তুলনা করেন? জি জি, আমাদের না এখানে না, আমি বেশি না বলি, কম? আমার চেন্নাইয়ে ডাক্তারের ভিজিট হলো 1000 টাকা, 1000 রুপি। জি, আবার ইনভেস্টিগেশনের কথা বলছি বাংলাদেশে যে ডাক্তার দেখাইছি না ওনার আর ফি হলো টেস্ট, যে 2000। বিভিন্ন টেস্টের টেস্ট গুলো কথা। দেয়, চেন্নাইয়ের টেস্ট আর বাংলাদেশের টেস্ট, 1500। টেস্টের তুলনা যদি বলেন, টেস্টের খরচটা কোথায় কেমন? টেস্ট টেস্টের করা খরচ ধরেন চেন্নাইতে আমার একটা টেস্ট করছে, সিটি স্ক্যান করছে। আর এখানে আমি যে ঢাকায় দেখাইছি আমার অন্তত 10টা-11টা টেস্ট দিতে 7,500 টেস্টের খরচ হলো বাংলাদেশে। ডাটা নাই, এটা কিন্তু একটা কমন অভিযোগ, অনেকে বলে যে টেস্ট নাকি বেশি দেয়, একটু ওষুধ বেশি টেস্ট দেয়, অনেক কেউ কেউ এখন অভিযোগটা করে, এইটা নিয়ে একটু কি বলবেন আপনি? এই অভিযোগের ব্যাপারে, হ্যাঁ, যদি কেউ অন্যায়ভাবে বেশি টেস্ট করে থাকে অবশ্যই সেটা গর্হিত কাজ, এটা মেডিকেল এথিক্সের বাইরের কাজ, একজন ডাক্তার সেটা করতে পারেন না। কিন্তু শোনেন, কিন্তু একটু শুনি আমরা, একটু আমার শুনি, কথা বলছি, শুনি একটু আমরা, হ্যাঁ বলুন। কিন্তু কোনো সময়ে কিছু ডায়াগনোসিসের কারণে কিন্তু ডিটেইলস কিছু টেস্ট করার দরকার হয়, হ্যালো, এবং যদি কোনো টেস্ট করার কারণে বা টেস্ট না করার কারণে যদি একটি একটি ডায়াগনোসিস মিস হয়ে যায় এবং তার চিকিৎসাতে যদি অসুবিধা হয়, সেটার জন্য কিন্তু ডাক্তারই দায়ী থাকবেন, এবং সেই জন্যই ডাক্তাররা প্রয়োজন অনুযায়ী টেস্ট করেন বলে আমি বিশ্বাস করি। তবে ঢালাওভাবে আমি বলছি, ঢালাওভাবে কোনো বেসরকারি হাসপাতালকে এই অপবাদ দেওয়া যাবে না যে তারা বেশি টেস্ট, এইটা তো কেউ কেউ কোথাও কোথাও তো হতেই পারে। এক্স্যাক্টলি, আমাদের ভালো মন্দ তো আমাদের মাঝেই আছে, আমাদের মাঝেই মানুষ আছে, ডেমন আছে। সুতরাং আমরা সবাই যে আজকে শাহেদ এবং সাবরিনা হয়ে গিয়েছে প্রাইভেট সেক্টর, আপনি কি আর কিছু বলতে চান, নাহলে আমরা অন্যদিকে যাবো? আর উনি এখনো লাইনে আছে এখন। জি, কিছু বলতে চান আরো? আমি জি একটু শুনে আমরা শেষ করি। হ্যাঁ প্লিজ। আসলে বিষয়টা হলো, শোনেন, আমি চেন্নাইতে যে আমি যে টেস্ট করছি, চেন্নাইতে ঢাকায় টেস্টের খরচ বেশি, প্লাস আমি যেখানে চয়েস করি, যেমন আমি আইসিটি চয়েস করি, আমি ল্যাবেটে চয়েস করি, আমি হয়তো স্কোয়ারে চয়েস করি, কিন্তু আমাকে ওখানে তো দেয় নাই, সে ফিল্মের লেখা যায় কোথায় টেস্ট করাবো। না, সেটা তার পার্সোনাল ব্যাপার, সেই ব্যাপারে আমরা ভালো বলছি না। সেকেন্ড হলো আমি কম্পেয়ার করছি আইসিডিআর সাথে, ল্যাবের সাথে, আর আমার যেখানে পাঠাইছে 5,000 টাকা বেশি লাগছে আমার। সেটা অন্যায়, সেটা অন্যায়। যদি 5,000 টাকা বেশি, এবং আমার টাইম দিতে দুপুর 12:30, ডাক্তার আইছে 6:30, আমার দেখতে রাত 11টায়। আমি আগেই বলেছি, আমার মনে হয় আপনার দুঃখ কষ্ট একটু হলো আমরা উপলব্ধি করতে পেরেছি। গোলাম মর্তুজা কি একটু বলবেন কিনা যে এই যে অভিযোগ আমাদের রোগীটি করছেন, আসলে গোলাম মর্তুজা যদি আনমিউট করে বলেন, বলুন যে আনমিউট আছে, এখন বলুন প্লিজ, ক্যারি অন। জি, এখন যে আলোচনাটা উঠলো, এই আলোচনাটার প্রেক্ষিত একটু সময় থাকলে বিস্তারিত বলা যেত। আমি খুব সংক্ষেপে চেন্নাইয়ের বিষয়টি বলি। আমি আর শুরুতে যেটা বলেছিলাম যে ব্যবস্থাপনা, চেন্নাইয়ের চিকিৎসা ব্যবস্থায় ব্যবস্থাপনা আছে, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি কোনো জায়গাতেই ব্যবস্থাপনা নেই। মূল পার্থক্যটি হচ্ছে এই জায়গাতে, নাম্বার 1। নাম্বার 2, চেন্নাই অ্যাপোলোর যে চিকিৎসা খরচ আর ঢাকায় যে খরচ প্রায় কাছাকাছি। সমস্যা হচ্ছে চেন্নাই অ্যাপোলো যে সিস্টেমে চিকিৎসা দেয়,
আর ঢাকায় সামগ্রিকভাবে সরকারি বেসরকারি মিলিয়ে যে সিস্টেমে চিকিৎসা দেয়, এই সিস্টেমের কারণে একজন রোগী চেন্নাই অ্যাপোলোতে গেলে মনে করেন যে তার প্রতি ডাক্তার অত্যন্ত সদয় হয়ে দেখলেন, বাংলাদেশে মনে করেন যে সেই সদয়টা তার প্রতি হওয়া হলো না। 1 নম্বর। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে চেন্নাই অ্যাপোলোতে যে টেস্টের খরচ 12,000 রুপি, সেই একই রকম টেস্ট, আবারও বলছি, সেই একই রকম টেস্ট একই রকম সুযোগ সুবিধায় চেন্নাইতে যে জয়ললিতার নামে যে আম্মা হসপিটাল গুলো আছে, সেই আম্মা হসপিটালে 3,000 রুপিতে সেম টেস্টের সুবিধা রয়ে গেছে। মানুষ সেই সেম সুবিধাটা নিতে পারে, অর্থাৎ সব রকমের সুবিধাটা আছে। সুবিধাটা আছে তার কারণ হচ্ছে ব্যবস্থাপনাটা আছে। বাংলাদেশে সেই ব্যবস্থাপনাটা নাই। এই যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলছেন না যে তিনি ফি নির্ধারণ করে দিবেন, বিষয়টি ফি নির্ধারণ করার নয়, বিষয়টি হচ্ছে যে হাসপাতালগুলো ন্যায় নীতি বহির্ভূত ভাবে কাজ করছে, সেই হাসপাতালগুলোকে নীতির মধ্যে রাখার জন্য কিছু ব্যবস্থা নেওয়া জরুরি। ধরুন কোভিড-19 সময়ে অক্সিজেনের বিল 1 লাখ টাকা 1.5 লাখ টাকা করে যে সমস্ত সংবাদ আসলো কিছু সুনির্দিষ্ট হসপিটালের বিরুদ্ধে, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর কি বলতে পারবেন যে এই সমস্ত অভিযোগের ভিত্তিতে কোন সেই হাসপাতালটির বিরুদ্ধে সামান্যতম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে এই অপবাদগুলো সামগ্রিকভাবে বেসরকারি হাসপাতালগুলোকে ভোগ করতে হতো না। কিন্তু সামগ্রিকভাবে একটা বা দুটি হাসপাতাল 1.5 লাখ টাকা বিল নিল অক্সিজেনের, কিন্তু ল্যাব এইডকেও সেই দায় বহন করতে হচ্ছে, স্কয়ারকেও সেই দায় বহন করতে হচ্ছে, অন্য হাসপাতালকেও সেই দায় বহন করতে হচ্ছে। আবার একই সঙ্গে বেসরকারি উদ্যোগে দেখেন সেখানে হয়তো এনজিওর প্রভাব আছে, কিন্তু একইভাবে দেখেন এই ঢাকা শহরে গণস্বাস্থ্য কেন্দ্র যে চিকিৎসার সেবা দেয়, গণস্বাস্থ্য কেন্দ্র যে ফি নেয়, বা ডাক্তার কামরুজ্জামানের কমিউনিটি হাসপাতাল যে ফি নেয়, সেটা কিন্তু ইন্ডিয়া না শুধু, মানে এটা যে কোনো জায়গার চেয়ে অনেক কম সেবায়, কম ফিতে তারা ভালো সেবা দেয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই জায়গাটিতে যদি আপনি মানুষের সেবাটা নিশ্চিত করতে চান, তাহলে আপনাকে চিকিৎসা ব্যবস্থায় ব্যবস্থাপনাটা প্রতিষ্ঠিত করতে হবে। একটা উদাহরণ দিয়ে শেষ করি। ধরুন একটি পাবনায় একজন মানুষ একটি সিটি স্ক্যান করবেন, আর পাবনা জেনারেল হাসপাতালে পৃথিবীর সবচেয়ে ভালো সিটি স্ক্যান মেশিনটি কিনলো সরকার, দিল পাবনা জেনারেল হাসপাতালকে। 1 বছর ধরে আপনি বিদ্যুৎ সংযোগ দিলেন না বলে মেশিনটি বসিয়ে রাখলেন। এখন যে আপনি যদি পাবনা শহরের মধ্যে যদি সরকারি হাসপাতালের সিটি স্ক্যান মেশিনটি কার্যকর রাখতেন, আরো যদি একটি বেসরকারি হাসপাতাল থাকতো, তাহলে সেখানে একটা প্রতিযোগিতা থাকতো। সরকারি হাসপাতালে একটা নির্দিষ্ট ফিতে সিটি স্ক্যান করতো, আর বেসরকারি হাসপাতাল যদি তার চেয়ে 10 গুণ বেশি নিত, তাহলে সেই বেসরকারি হাসপাতালে যেত না। সরকারের যে ব্যবস্থাপনা, সরকারের যে হাতে যে সিস্টেম আছে, সরকারের যে অবকাঠামো আছে, সরকারের যে ডাক্তার আছে, এইটার যদি আপনি ব্যবস্থাপনা ঠিক করেন, তাহলে আমাদের ডাক্তারদের উপরে যতটা চাপ এতটা চাপ থাকবে না। এখন অনেক ধন্যবাদ মিস্টার মর্তুজা। আরেকজন দর্শক যোগ দিয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? জি, আমি বলছি। নাম বলুন। জি, হ্যালো। হ্যাঁ, শুনছি আমরা। জি, আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, আমি বগুড়া শেরপুর থেকে বলছিলাম। বলুন ভাই। আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের টিভি স্ক্রিনে যে ডাক্তারদের কথা শুনলাম আমি, সেখানে একজন ভদ্রলোক টাঙ্গাইল থেকে বললো, ওনাকে প্রশ্ন করলে চেন্নাইতে বা বাংলাদেশের চিকিৎসা ফি তথা ডায়ালিসিস ফি যে এই যে তারতম্য, এছাড়াও আরো অনেক কিছু তারতম্য আছে। যেমন একজন ডাক্তার প্রথমে প্রেসক্রিপশন করার সময় একটা ফি নেয় 2,000 টাকা, তারপরে আবার প্রেসক্রিপশন রিপোর্ট, ডাক্তারের রিপোর্ট, ডায়ালিসিস রিপোর্ট দেখে আবার ফি নেন। ইভেন ডাক্তাররা যে ফিটা নেন অতিরিক্ত ডায়ালিসিস করান, সেটার কমিশন ডাক্তাররা পান, কথাও তারা বলে। যার জন্য এখানে দেখা যাচ্ছে যে ডাক্তাররা চতুর্দিক থেকে লাভবান হচ্ছে, আর রুগীরা হচ্ছে হয়রানির শিকার। প্লাস এই যে জেলা বা উপজেলা ভিত্তিক যে সকল হাসপাতাল বা ক্লিনিক গুলো গড়ে উঠছে, এগুলি শুধু ডাক্তাররা তাদের ইচ্ছা মাফিক গড়ে তুলেছেন, এবং তারা সরকারি হাসপাতালে কখনো বসেন না। দিন দুপুরে তারা ওখানে প্রাইভেট ক্লিনিকে বসেন, এবং ওখানে যে ওয়ার্ড বা আরো যে দালাল ফালাল ইত্যাদি যে ভাষায় বলি, তারা ওখান থেকে রুগী পাঠায় দেয় যে অমুক ডাক্তারের কাছে যান, ওখানে আসে। এই যে অনিয়মগুলা, এখানে বলতে সরকার ফি নির্ধারণ করে দেবে। এমন এমন কিছু কিছু ক্লিনিক বা ডায়াগনস্টিক বা হাসপাতাল গড়ে উঠছে যেগুলি আপনার মনে হচ্ছে কোনো মানই নেই, তাদের কোনো ফিজের অনুমতি নেই। অনেক ধন্যবাদ বগুড়া শেরপুর থেকে প্রশ্ন করার জন্য। আমি যাব একটু আমানুল্লাহ ফেরদৌসের কাছে, একজন সমাজবিজ্ঞানী। এই যে বগুড়া শেরপুর থেকে বললেন, মানে একটা ডাক্তার রোগী সম্পর্কের
একটা বিশ্বাসের ঘাটতি কোথায় যেন টের পাওয়া একদম যাচ্ছে। তলানিতে তিনি নেমে একটা এসছে। মান নিয়ে প্রশ্ন তুলেছেন, তারপরে হচ্ছে টাকা পয়সা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, একটা আস্থাহীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তার আমানুল্লাহ ফেরদৌস, এটা তো কারোর জন্যই ভালো না। কিভাবে এটাকে কমানো না। যায়, আস্থা কিভাবে তৈরি না। করা যায়? শুনুন, আপনি বাগানে বীজ লাগালেন, যে বাগানে একটা ফসল চাষ করার জন্য, গাছ যখন উঠলো, গাছ ওঠার পর আপনি বললেন না এই গাছ তো আমার না, আমি তো এই গাছ লাগাই নাই, এটা বললে তো হবে না। আপনি যে ধরনের বীজ রোপণ করেছেন আপনি সেই ধরনের গাছ পাবেন, সেই ধরনের বাগান আপনার জন্য অপেক্ষা সে ধরনের করছে। ফল পাবেন আমরা আপনি। সেই ধরনের ফল আপনি পাবেন। আমরা কিছুদিন আগে একটা ডক্টর পেশেন্ট রিলেশনশিপ নিয়ে, শুধুমাত্র ডাক্তারদেরকে দোষ দিয়ে এইভাবে করাটা ঠিক হচ্ছে না। জি, কিছুদিন আগে আমি মানে ব্লেম দিয়ে আমরা কোথাও যেতে পারবো না। আমরা এটাকে মেরামত করতে চাই, সামনে এগোতে চাই। আমাদের রোগীর চিকিৎসা বাংলাদেশেই করা সম্ভব, বিদেশে আমরা টাকা খরচ করতে চাই না। এই ব্যবস্থা কি করা যায় বলেন পজিটিভ? আপনি 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 যে 8 বিলিয়ন, আপনি যে প্রায় জি। 5 বিলিয়ন ডলার বিদেশে চলে যাচ্ছে বললেন, সেই 5 বিলিয়ন ডলারকে দেশে রাখতে গেলে আপনাকে ভালো বীজ লাগাতে হবে, আপনাকে আপনার ভিশনটা ঠিক করতে হবে, আপনি কি চাচ্ছেন সেটা ঠিক করে, সেটাই ঠিক করা যায় না। আমি একটা উদাহরণ হিসেবে বলি, কিছুদিন পূর্বে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ নিয়ে আমরা একটা কাজ করেছিলাম জি, আপনার ফাইন্ডিংস কি একটু বলুন, ফাইন্ডিংসটা বলুন, ফাইন্ডিংস কি? ফাইন্ডিংসটা হলো যে আমরা যে বলি সরকারি হসপিটালে স্বাস্থ্য সেবাগুলো পাওয়া যাচ্ছে, আসলে কিন্তু সরকারি হসপিটালে যেভাবে বলি সেভাবে না, সেটাও কিন্তু প্রাইভেটাইজ হয়ে গেছে। এবং আপনি দেখবেন যে সমস্ত বিষয়গুলো একদম কমিউনিটি হসপিটাল থেকে, কমিউনিটি ক্লিনিক থেকে ধরে উপজেলা, ইউনিয়ন হসপিটাল, ইউনিয়ন সেন্টার, তারপর উপজেলা, জেলা পর্যায়ে, টার্সিয়ারি লেভেল পর্যায়ে, প্রত্যেকটা পর্যায়ে আপনি দেখবেন ডাক্তার রোগীদেরকে আপনি নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তাদের কাছে নিয়ে যাচ্ছে প্রাইভেট প্র্যাকটিসে। মূল কারণটা আপনাকে ধরতে হবে, মানে মূল কারণটা পাবলিকের হলো মধ্যে একটা রাজনীতি। প্রাইভেট ঢুকে গেছে, Private পাবলিকের ঢুকে মধ্যে গেছে, প্রাইভেট ঢুকে, রাজনীতি, আপনি বলেন দালাল ঢুকে গেছে, এবং শব্দটা এটা- হয়েছে। যে আমরা এটা যাব, মূল বিষয়- আমান ভাই থাকুন, মূল আলোচনাটা বিষয়টা খুব বললে, খুবই রাজনীতি। গুরুত্বপূর্ণ আমাদের জন্য। স্বাস্থ্য সেক্টরে যেন আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের আরেকজন খুব প্রিয় মানুষ ইমরান ভাই, উনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে উনি পরিচালক হিসেবে আছেন এবং করোনাকালীন সময়ে উনি দারুণভাবে, তিনি এবং তার হাসপাতাল দারুণভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। ইমরান ভাই, আপনি যদি একটু বলেন আপনার মন খুলে কি সমস্যা আমাদের, জি কিভাবে সামনে এগোতে পারি আমরা? জি, আসসালামু আলাইকুম। জি, ইমরান চৌধুরী। জি, আজকের যে বিষয়বস্তুটা, যে করোনা বাড়ছে, আমাদের প্রস্তুতিটা কি? জি, আসলে আমাদের প্রস্তুতিটা করোনা যখন শুরু হয়েছে সেই থেকে এখন পর্যন্ত সেই একই রকম প্রস্তুতি আছে। আমরা একই রকম, আমরা কখনো করোনা রোগীর অভাব বা করোনা রোগী কমে গেছে এই জিনিসটা এখনো ফিল করতে পারিনি। এবং ডে 1 থেকে আজকে পর্যন্ত আমরা কখনো ফিল করিনি যে পেশেন্ট কমে গিয়েছে। আর পেশেন্ট ডক্টর যে রিলেশন, এই জিনিসটা বারবার সবাই বলছে, এটা আসলে আমাদের ভিতরে আছে, একেবারে যে নাই, না হলে কিন্তু আজকে এই করোনাকালীন উত্তরণে চিকিৎসকদের যে ভূমিকা, স্বাস্থ্যকর্মীদের যে ভূমিকা, অনেকে অনেক সমালোচনা করে, কিন্তু আমরা যারা একদম ফিল্ডে থেকে কাজ করি, মানে আমরা হসপিটালের একদম রুট লেভেলে কাজ করি, তাদের সাথে আপনারা মত বিনিময় করলে কিন্তু বুঝতে পারবেন। আজকাল মত বিনিময় করে কারণ আমরা কিন্তু জানিও না কোথায় মত বিনিময় হয়, অনেক সময় আমরা জানতেও পারি না, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। আপনি দেখবেন যে সরকারি হসপিটালগুলিতে পরে করোনার চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু এখানে যারা আজকে বিজ্ঞ আমাদের আলোচকবৃন্দ আছেন, তারা কি দেখেছেন যে সরকারি হসপিটালগুলিকে পরিপূর্ণ সেবা দিচ্ছেন? দেখা যাচ্ছে সরকারি একজন প্রফেসর সিএমএইচ এ যে ভর্তি হচ্ছেন, সরকারি একজন প্রফেসর আমার হসপিটালে ভর্তি হচ্ছেন, অ্যাপোলো স্কয়ারে ভর্তি হচ্ছেন। তার মানে কি ওনার কনফিডেন্স নাই? ওনার হসপিটালে ওনার কনফিডেন্স নাই, তো সাধারণ লোকের কনফিডেন্স কোথায় থাকবে? তো আমরা আসলে দোষারোপ না করে, যেটা হলো করোনা আবার বাড়ছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমাদের প্রস্তুত থাকতে। আমরা কিন্তু ডে 1 থেকে প্রস্তুত, আমরা আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি রাখিনি এবং আমাদের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এখানে আরেকটা কথা আমার বলার আছে যে আমাদের যে জুনিয়র ডাক্তাররা যে চিকিৎসা সেবা দিচ্ছিল, প্রথমে কিন্তু অনেকে ভয় পাচ্ছিল, কিন্তু তাদের যে স্যালারি স্ট্রাকচার, এটা নিয়ে কিন্তু আজকাল বড় স্যাররাও কথা বলে না, কেউ বলে না। একজন তার সাথে একজন বিসিএস ক্যাডার চাকরি করে, একজন ব্যাংকে 50-60 হাজার টাকা স্যালারি পায়, কিন্তু একজন মেডিকেল অফিসার 20-25 হাজার টাকা কি সার্ভিস দিবে, সেটা নিয়ে কিন্তু আপনারা কখনো আলোচনা করেন না। এই জিনিসটা আমি মনে করি বেশি করে দেখা উচিত। এই করোনাকালীন সময়ে সম্ভব যোদ্ধা আপনারা বলছেন ডক্টরদেরকে এবং এই ইয়াং ডাক্তারদেরকে, কিন্তু তাদের কথা আপনারা কিন্তু কেউ কখনো বলছেন না। তো আমার রিকোয়েস্ট আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে, এবং তাদেরকে উঠিয়ে আনেন এবং তাদেরকে সাপোর্ট দেন, এবং চিকিৎসা ব্যবস্থা আরো ভালো হবে এবং মানুষ আরো উপকৃত হবে। অনেক ধন্যবাদ মিস্টার ইমরান চৌধুরী। বলছিলেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের অন্যতম কর্ণধার
মিস্টার ইমরান আমি চৌধুরী। একটা তথ্য দেই রুবায়েত ভাই আপনাকে, বলুন। ইমরান ভাইয়ের সঙ্গে যোগ করি একটা বলুন। তথ্য, সেটা হচ্ছে এই যে জীবন দিয়ে ডাক্তাররা যে সক্ষমতা অর্জন করলেন, শতাধিক ডাক্তার যে মারা গেলেন, জি ডাক্তারদের যে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, যে টাকা দেওয়ার কথা ছিল, একজন বা দুইজন ছাড়া এখনো পর্যন্ত ডাক্তারদের পরিবারের কাছে সেই অর্থ পৌঁছায় তাহলে নাই। ক্ষতিপূরণগুলো পেলো ইমরান ভাই কারা? বেতনের পেলো কথা- কারা? এবং- ক্ষতিপূরণ পেলো কারা? এবং এখানে এখনো পর্যন্ত পৌঁছায়নি, এটা প্রক্রিয়াধীন আছে না, এখনো পর্যন্ত। না না তার একটা মানে সেক্টর হচ্ছে পেয়েছে, ঘুরতে কারা যাচ্ছে পেয়েছে তারা। সেটা বলুন না না আপনি। এখানে অনেক রকম ক্যাটাগরাইজ করা হয়েছে, প্রাইভেট ডাক্তার, সরকারি ডাক্তার। তো বেসিক্যালি সরকারি হ্যাঁ। ডাক্তার এবং প্রাইভেট ডাক্তারের কোনো তফাৎ নেই। আপনারা জানেন যারা সরকারি হাসপাতালে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে তারাই কিন্তু বিকেলবেলা প্রাইভেট হসপিটালগুলোতে কাজ করে। এখন কোত্থেকে তার ইনফেকশন হয়েছে, কিভাবে ইনফেকশন হয়েছে সেটাকে বিচার করতে যে যদি তার বিকালের প্র্যাকটিসের কারণে ইনফেকশন হয়ে থাকে উনি আর প্রণোদনা পাচ্ছেন না বা মৃত্যুর কারণে এটা ঠিক উনি কোনো- যারা পাচ্ছেন না, মানে যাদের পাওয়ার তো- কথা তারাও ঠিক মতো তারাও এখন পাচ্ছেন পর্যন্ত না, পাওয়া নাই, তারাও তাদেরকে পাচ্ছেন না। দেওয়া হয় নাই। সুতরাং ডাক্তাররা যে কতভাবে নিগৃহীত সেটার মধ্যে দিয়ে হয় আপনার কথাতেই উঠে এসছে যে তারপরেও আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা কাজ করে যাবো। এই কথার ডাক্তাররা কোনো কাজ করে এই যাবে। কথা শেষ হবে না, হুম। জি ডাক্তার বানু যদি একটু বলেন, ডাক্তার বানু। এই কথা শেষ হবে না। চাচ্ছিলাম, মনে হয় একটু কর্নার হয়ে যাচ্ছে একমাত্র। জি আমার আপা। বিশেষজ্ঞ স্যাররা যেহেতু অনেক অভিজ্ঞ, আমি আসলে খুবই ছোট মানুষ তাদের কাছে, কিন্তু আমি যেটা বলতে চাই স্যাররা নিশ্চয়ই আমার সাথে একমত প্রকাশ করবেন যে আসলে যে আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর সরকারি এবং আধা সরকারি বেসরকারি যে দুর্নীতি বা যে অপবাদ যে আমরা ভালো সেবা দেই না, করোনা কিন্তু আমাদের প্রমাণ করেছে এখন আমাদের নাগরিকরা কিন্তু বাংলাদেশে সেবা নিচ্ছেন, সরকারি সেবা নিচ্ছেন এবং বেসরকারিতে নিচ্ছেন এবং তারা ভালো হচ্ছেন। আমাদের যে একটা মানসিক মানে আমাদের একটা মানসিক একটা নির্ভরশীলতা আছে যে নিউ মার্কেটে আমরা ঈদের বাজার করতে চলে যাই, ঠিক সেভাবে আমি ব্যক্তিগতভাবে কলকাতাতে গত বছর আমি একটা প্রাইভেট সফরে গিয়ে সেখানে ডিজিএফআই এর একজন কর্মকর্তা আমাকে বললেন, ডক্টর বানু আমরা তোমাদের যশোর প্রত্যন্ত অঞ্চলে আমি একটা হাসপাতাল করতে চাই, তোমরা জানো তোমাদের দেশের ম্যাক্সিমাম জনগণ এসেছে এখানে প্রতারিত হয় এবং তারা কিন্তু আসলে কোনো সেবা পায় না। আমার কাছে মনে হয় আমার এটা কিছু করা দরকার। সো আসলে প্রতারণার যে কত ধাপ আছে, আমরা বিদেশ বলে যে এরকম, বাংলাদেশের কিন্তু ও সক্ষমতা আপনি বলছিলেন যে রোগীরা কলকাতা যেও প্রতারিত হচ্ছে। অবশ্যই জি জি আমাকে এইভাবে বলা মানে নিউ হয়েছে। মার্কেট এবং মানে আমাদের নিউ মার্কেট না, কলকাতা নিউ মার্কেট। কলকাতা নিউ এটা মার্কেট মানে স্পষ্ট আমাদের করলে কিন্তু ভালো হয়, একটা আমরা কিন্তু বুঝতে পারছিলাম না। হ্যাঁ আমাদের একটা বাতিক আছে যে আমরা ওখানে ইন্ডিয়াতে গেলে ভালো হবে, এরকম কিন্তু একটা আমাদের একটা মানসিক সেট আপ আছে, মাইন্ডসেট। কিন্তু আমাদের যদি সরকারি সেবা ব্যবস্থায়, আমি বেসরকারি বাদ দিয়ে যদি সরকারি বলি, জি। স্যাররা জানেন যে কতগুলো সেবা, ইমিউনাইজেশন থেকে শুরু করে মাতৃসেবা, ডেলিভারি এবং ডায়ালাইসিস পর্যন্ত, এই যে করোনার সময় আমেরিকাতে যে 1 লাখ লোক 17 লাখ লোক মারা যাচ্ছে, কেন? কোন মানুষ কিন্তু তারা সেবা পাচ্ছে না। আপনি একজন বাংলাদেশি খবর নেন, আত্মীয় স্বজন, তারা কিন্তু কোনো সেবা পায় নাই। কিন্তু বাংলাদেশে কিন্তু কত ডায়ালাইসিস কিন্তু ফ্রি হচ্ছে, বিশ্বে কোন দেশে ফ্রি হচ্ছে? তাহলে আমাদের সম্পদের উপর, আমাদের সীমিত স্বাস্থ্য বাজেটের উপর যে চাপ, তাতে বাংলাদেশের জনগণ যে সেবা পাচ্ছে সরকারি, সেটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, প্রাইমারি থেকে এবং টারশিয়ারি লেভেল পর্যন্ত। এবং সেখানে কিন্তু আমাদের প্রাইভেট সেক্টর একটা বড় ভূমিকা রাখছে। এখানে আমাদের যে একটা মানে বদনাম, সেটা কিন্তু আসলে আমরা মনে করি আমাদের চিকিৎসকরা যারা, আমরা এটাকে একটু মানে আমরা নিতে পারি না। এবং করোনার সময় কিন্তু আমরা প্রমাণ করেছি যে আমরাও সেবা দিতে পারি। অনেক ধন্যবাদ এখন তো আমরা ডাক্তার বিদেশে বানু। আছি। আমি আমরাও যাব সেবা ডাক্তার দিতে রশিদি পারি। মাহবুব। মূল ডাক্তার বিষয় রশিদি কিন্তু মাহবুব, সেবা- ডাক্তার আমার রশিদি মনে হয় মাহবুব, আমরা- প্লিজ। ডাক্তার রশিদি মাহবুব বলতে চেয়েছেন অনেক আমার ধরে। মনে হয় আমরা যে তর্কগুলো করছি জি স্যার সেটা বলুন। কিন্তু অব্যবস্থাপনাটা নির্মূল করা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। অব্যবস্থাপনা নাই এটা কিন্তু আমরা বলছি না। সেখানে ডাক্তার কয় টাকা ফি নিল, কয় ল্যাবরেটরিতে কয় পয়সা তারা পাইলো, এগুলো কিন্তু মুখ্য জিনিস না। এইটার চেয়ে মূল জায়গাটা হচ্ছে সরকার চায় কিনা, যে জনগণ Right. তার প্রত্যাশা অনুযায়ী চিকিৎসা পাবে কিনা। সেটা যদি সরকার চায়, দিস আর নট প্রবলেমস ফর আস। সরকারই সেখানে উইন্ডো করে রেখেছে হাউ পিপল ক্যান সাফার। সরকারের সেটা সরকারের একটা Right. মূল লক্ষ্য হচ্ছে চিকিৎসককে বদনাম করে দিয়ে সে স্কেপ করছে, Exactly. আর Escape করতে রোগী পারছে। এবং চিকিৎসকের মধ্যে মারামারি হচ্ছে। তো এই দায়িত্বটা রাষ্ট্র কিন্তু নিচ্ছে না। আমরা এখানে কি তর্কাতর্কি করব? বিদেশে প্রতারণা হয় না, আজকে আপনার আমেরিকাতে ভুল হয় না, কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে, আমি আমার সাংবাদিক ভাইদের সাথে কথা বলেছি, তারা যখন বলে ভুল চিকিৎসা, ভুলটা নির্ণয় করলো কি, ভুলের ডেফিনেশন কি, তারা কিন্তু বলে যে ওই যে রুগীর লোক কইছে, তারা কিন্তু হেডিং করে দিয়েছে। এবং সেখানে যদি আবার আমি এটাও বলি যে দে আর দি এজেন্টস অফ বিদেশি হাসপাতালে,
তাদেরকে সিঙ্গাপুর ঘুরে আনে, ব্যাংকক ঘুরে আনে, ইন্ডিয়াতে ঘুরে আনে। কারেক্ট। তো দেয়ার আর সো মেনি ফ্যাক্টরস অন। সুতরাং আপনি কেন একটা জায়গার মধ্যে, আমি দুঃখিত যে আমরা চিকিৎসক সমাজ এই প্রবলেমটা সলভ করতে পারি। স্বাধীনতার আগে আমাদের হাতে এই ক্ষমতাগুলো ছিল, কিন্তু স্বাধীনতার পরে আমরাও বিচ্যুতি হয়েছি, জনগণকেও বিপদে ফেলেছি। আমরা ওখানে আবার যেতে পারবো কি পারবো না আমি জানি না, তবে আমি বিশ্বাস করি এই সমস্যার সমাধান হবে, জনগণ তার নিজের প্রত্যাশা অনুযায়ী চিকিৎসা পাবে, এবং সেটা দেখেই মরে যেতে চাই। তার আগে অনেক মরতে ধন্যবাদ চাই না। আপনাকে। গোলাম মুর্তজাকে যোগ করতে চেয়েছিলেন ডাক্তার বানুর আমি সঙ্গে। বলতে চাইছিলাম যে উনি যেটা বলছিলেন যে বাংলাদেশের সরকারি হাসপাতালে সেবা পাওয়া না পাওয়ার ব্যাপার এবং ইন্ডিয়ায় প্রতারিত হওয়ার, বাংলাদেশের সরকারি হাসপাতালে সেবা পায় না আমরা কেউ সেটা বলছি না। যা সামর্থ্য আছে, ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা ঢাকা মেডিকেলের যা সামর্থ্য আছে তার চেয়ে বেশি মানুষকে প্রতিদিন সেবা দেয়। বিষয় সেটা নয়, বিষয় হচ্ছে অনিয়ম এবং দুর্নীতি, চুরি ডাকাতি। এই চুরি ডাকাতিটা করে যে বাজেট আছে সেই বাজেটের 1 কোটি টাকার জিনিস আপনি 13 কোটি টাকায় কিনছেন। কে কিনছে? মন্ত্রণালয় কিনছে। কে কিনছে? স্বাস্থ্য অধিদপ্তর কিনছে। এটা তো একটা চোরের ডিপো হয়ে গেছে, ডাকাতির ডিপো হয়ে গেছে। এই চুরি এবং ডাকাতির ডিপোটাকে টিকিয়ে রাখার জন্য মাঝে মধ্যে আমাদের সামনে হাজির করা হচ্ছে, ফি নির্ধারণ করা হবে, ডাক্তার খারাপ, সেবা দিল না, এখানে স্কেপগোট বানানো হচ্ছে বেসরকারি খাতে। এগুলো তো খুব ছোট ব্যাপার, সামগ্রিক ব্যবস্থাপনার। এগুলো সামগ্রিক ব্যবস্থাপনার সরকারের জন্য সমাধান করা 2 মিনিটের ব্যাপার। সরকার এই সমাধানটি করতে চায় না, কারণ সরকার ওই কেনাকাটার জায়গা, অনিয়মের জায়গায় 1 কোটি টাকার জিনিস 13 কোটি টাকায় কেনার জায়গাটি উন্মুক্ত রাখতে চায়। ওই এক্সরে মেশিন নষ্ট রাখতে চায়, সিটি স্ক্যান মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে চায় না। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত ঘটনার অংশ। এই জায়গাটি যদি পরিবর্তন না করা হয় আমরা সারা রাত আলোচনা করতে পারবো, সমস্যা কোনো সমস্যা। অনেক ধন্যবাদ। আজকে দেখলাম নাইম ভাই, আমরা কি আর একটু আগাবো কিনা? আমি সমস্যার উপলব্ধি বোধ আমাদের হয়েছে, একটু যদি সামনে আমরা তাকাই, কিভাবে ভালো করা যায়, আরো ভালো আমি করা একটু যায়। করোনা পরিস্থিতি যদি আমরা নিশ্চয়ই। করি, তার আগে একটু শুধু কথা বলে দিই, জাস্ট একটা লাইনে একটা কথা বলি, যে যেভাবে প্রাইভেট সেক্টরের হাসপাতালগুলোকে এবং প্রাইভেট সেক্টরে যারা কাজ করে তাদেরকে স্কেপগোট বানানো হচ্ছে, সবার কথা থেকে যেটা বেরিয়ে এসছে সেটা আসলে অযৌক্তিক। আমরা একটা জিনিস মনে রাখবো, প্রাইভেট সেক্টরের হাসপাতালগুলোকে ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ী বলে গালি দেওয়ার আগে চিন্তা করতে হবে মানুষের বেসিক রাইট যদি থাকে, অন্ন, বস্ত্র, বাসস্থান, তারপরেই যদি আসে চিকিৎসা, তাহলে অন্ন কি ব্যবসার একটা পার্ট না? বস্ত্র কি ব্যবসার একটা পার্ট না? বাসস্থান দিয়ে কি ব্যবসা হচ্ছে না? চিকিৎসা দিয়ে ব্যবসা হোক আর না হোক, অ্যাটলিস্ট চিকিৎসকদেরকে বা প্রাইভেট হসপিটালগুলোকে ব্যবসায়ী বলে, এই যে ব্যবসায়ী শব্দটাকে যে একটা গালি হিসেবে ব্যবহার হচ্ছে আমাদের জন্য, সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আসলে সকল চিকিৎসা প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান ব্যবসা করে না। তবে আমি এখন আবার একটু করোনা পরিস্থিতি ফিরে যাচ্ছি। আমি আমানুল্লাহ ফেরদৌস সাহেবের কথা ধরেই যাচ্ছি যে আসলে আমরা আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণে আমরা ভুগছিও না। আমরা ম্যানেজমেন্ট কিছুটা শিখেছি বা বুঝেছি এবং আমরা চিকিৎসা করতে পারছি, কিন্তু এখন দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে এখানে। স্যার আছেন, রশিদ মাহবুব স্যার আছেন, আতিক সাহেব আছেন। যেমন আমাদের র্যাপিড অ্যান্টিবডি টেস্টের ব্যাপারটাও আমাদের অনেকবার বলা হচ্ছে, কিন্তু এটা দেওয়া হচ্ছে 8 মাস হয়ে গেল এটা নিয়ে চিৎকার চেঁচামেচি করা হচ্ছে, এবং এপ্রিল থেকে আমরা কিন্তু আমরা এটা পাচ্ছি না। এবং ঠিক করোনা পরিস্থিতির শুরুতে যে ঘটনাটা ঘটেছিল, প্রাইভেট হাসপাতালগুলোকে বা প্রাইভেট সেট আপগুলোকে যেভাবে করোনা চিকিৎসা থেকে দূরে রাখা হয়েছিল প্রজ্ঞাপন জারির মাধ্যমে, একইভাবে প্রাইভেট হসপিটালগুলোকে যেখানে টেস্ট করার কোনো পারমিশন দেওয়া হয়েছিল না, এবং প্রথম 3 মাসে বোঝা যাচ্ছে সেই সিদ্ধান্তটা কত ভুল ছিল আসলে। সেই 3 মাসের হাহাকার কিন্তু আমরা ভুলি নাই। মে জুন মাস থেকে যখন আমাদেরকে প্রাইভেট সেক্টরকে ইনভলভ করা হলো, হাহাকার সহসাই নেমে আসলো, এবং আলহামদুলিল্লাহ, অল প্রেজ গোস টু আল্লাহ, যে আমরা অ্যাটলিস্ট যে বিভীষিকার মধ্য দিয়ে যাচ্ছিলাম তার থেকে বেরিয়ে আসতে পেরেছি কিছুটা। তারপর আমরা জানি না কতটা, যার জন্য স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কোনো বিকল্প নাই। এখন আমার প্রথম ভয়, আরেকটা নতুন ভয়, ভ্যাকসিন যদি আসে এবং আগামী বছরের মাঝামাঝি যদি আসে, তাহলে সেই ভ্যাকসিনকেও যদি সরকারিকরণ করা হয়, বেসরকারি হাসপাতালগুলোর মাধ্যমে বা বেসরকারি কোম্পানিগুলোর মাধ্যমে যদি ভ্যাকসিন না আসে, তাহলে কিন্তু এদেশের অনেক ধন্যবাদ ডক্টর নাইম। আমি এই প্রশ্নে ফিরে যাব। ডক্টর আমানুল্লাহ ফেরদৌস এটা বহুদিন থেকে খোঁজ রাখছিলেন। আমান ভাই যদি বলেন, মডার্না কিংবা ফাইজারের কথা বলা হচ্ছে যে ভ্যাকসিনের কাছাকাছি তারা চলে আসেন, 90% সফলতাও তারা দেখাচ্ছেন, এটার বন্টনটা কি হবে, বাংলাদেশ কিভাবে পাবে, আমাদের ডিপ্লোমেসি শুরু হয়েছে কিনা, কিংবা আসলে এটা সরকারিকরণ হবে কিনা, নাইম ভাই এই আশঙ্কা ব্যক্ত করেছেন। ডক্টর ফেরদৌস আপনি কি বলেন?
আর ফাইজারেরটা 90% আর হলো মডার্নারটা যেটা আসছে সেটা 94.5% হলো এফিকাসি রেট। এবং জি। ফ্লু ভাইরাসের ক্ষেত্রে, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে ডাক্তার সাহেবরা আছেন, ওনারা জানেন যে এটা অনেক উপরের লেভেলের এফিকাসি রেট। এত এফিকাসি রেট নিয়ে সাধারণত ভ্যাকসিন হয় না, তো এটা একটা ভালো সুখবর। কিন্তু ধরেন ভ্যাকসিন ডিপ্লোমেসি থেকে আমরা অনেক দূরে আছি। উন্নত দেশগুলো এবং যাদের পয়সা কড়ি আছে তারা কিন্তু ভ্যাকসিনের একটা বিশাল বড় বড় চালান কিন্তু তারা কিনে নিয়ে রেখে দিয়েছে এবং কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে তারা কিন্তু ভ্যাকসিন কিন্তু তাদের কুক্ষিগত করে ফেলছে। এখন আমাদের জন্য যে কাজটি দরকার ছিল সেটি হলো যে ওই সমস্ত রাষ্ট্রগুলোর সাথে এক ধরনের ভ্যাকসিন ডিপ্লোমেসি করা। যেমন কানাডা এবং অস্ট্রেলিয়া, তাদের যে জনগণ তাদের তুলনায় 3 গুণ ভ্যাকসিন তারা কিনে ফেলেছে। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমরা কেন এত ভ্যাকসিন কিনছো? তারা বললো যে আমরা গরিব এবং উন্নয়নশীল দেশগুলোতে আমরা কিছুটা হেল্প করব, আমাদেরকে তাদের একটা টার্গেট। এবং আমি শুনলাম যে কয়েকদিন আগে অস্ট্রেলিয়া বলছে যে সাউথ এবং সাউথ ইস্ট এশিয়াতে তারা কয়েক কোটি ভ্যাকসিন। এই জায়গাটাতে বাংলাদেশ সরকারের অথবা যে মন্ত্রণালয়ে যারা আছেন, যারা ভ্যাকসিন নিয়ে কাজ করছেন, সেই ডিপ্লোমেসিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এটা গেল 1 নাম্বার। যে আমি সবসময় টাকা দিয়ে আপনি ভ্যাকসিন পাবেন তা কিন্তু না, আপনাকে কিন্তু ওই ধরনের ডিপ্লোমেসিতে যেতে হবে। আপনি যে সমস্ত অ্যালায়েন্সের মেম্বার, আমরা বিভিন্ন ধরনের এই অ্যালায়েন্সের মেম্বার, এই টিকা নিয়ে সেই অ্যালায়েন্স গুলো থেকে কতটুকু পাবো। কিন্তু আপনি যদি WHO এর কথা বলেন, ইউনিসেফ এর কথা বলেন, তাহলে হয়তো পাবেন, আপনি 1 কোটি ভ্যাকসিন হয়তো পেতে পারেন, মানে 10 মিলিয়ন। কিন্তু আপনার হয়তো দরকার পড়তে পারে 5-7 কোটি ভ্যাকসিন হয়তো দরকার। সবার কিন্তু ভ্যাকসিন লাগবে না, আবার সবার কিন্তু ইন্টারেস্টেড হবে না নেওয়ার জন্য, আপনি ফ্রি দিলেও নিবে না, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এখন এই যে জায়গাটাতে আমরা মনে করি যে ভ্যাকসিন ডিপ্লোমেসিতে আমরা, আরেকটা হলো ভ্যাকসিন ম্যানেজমেন্টের ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু এটা কিন্তু খুব স্পষ্টভাবে আসছে এবং ইন্টারন্যাশনাল পাবলিকেশনে দেখা যাচ্ছে যে -70 ডিগ্রি পুরো চেইনটাতে -70 ডিগ্রি আপনাকে মেইনটেইন করতে হবে। দ্যাট ইজ এ মেজর কনসার্ন ফর দ্য ভ্যাকসিন ম্যানেজমেন্ট, স্পেশালি এই ক্ষেত্রে যে আপনি -70 ডিগ্রি একদম টানচি বরকল পর্যন্ত আপনাকে মেনটেন করতে হবে যদি আপনি সেখান পর্যন্ত ভ্যাকসিন নিয়ে যেতে চান, একদম এয়ারপোর্টে নামার পর থেকে ধরে। এই ম্যানেজমেন্টের ব্যাপারে কিন্তু কেউ কিন্তু কোন কথা বলছে না। সবাই বলেন যে আমরা টিকাদান কর্মসূচিতে সফল। আরে টিকাদান কর্মসূচিতে সফল ভালো কথা, কিন্তু আপনার অ্যাডাল্ট ভ্যাকসিন কিন্তু আপনার ফেল। বয়স্ক লোকেরা ভ্যাকসিন নিতে চায় না, বুস্টার ডোজ নিতে চায় না, খুঁজে বের করে আনতে হয় আপনার ডোজ নেওয়ার জন্য। আপনার বাচ্চাদের ক্ষেত্রে সেটা ঠিক আছে, কিন্তু এই ভ্যাকসিনটা আপনি বাচ্চাদেরকে দিচ্ছেন না শুরু। অনেক ধন্যবাদ আমানুল্লাহ ফেরদৌস। আমি একটু যাবো ডাক্তার বানুর কাছে। ডাক্তার বানু, যেহেতু আপনি যক্ষ্মা নিয়ে কাজ করেন, আমরা কিন্তু BCG টিকায় একটা অন্যতম সাফল্য দাবি করি বাংলাদেশ। তো এইখানে কি ভ্যাকসিনের ক্ষেত্রে সেই এক্সপেরিয়েন্স আমাদের কতটা কাজে লাগবে, ডাক্তার বানু? আসলে যক্ষ্মা ভ্যাকসিনটা আমরা যেটা জানি যে এটা পুরোপুরি একটা ধারণা ছিল যে কোভিডের জন্য এটা ভূমিকা রাখবে। তো সেরকম কোনো আসলে আমরা এখন পর্যন্ত সায়েন্টিফিক WHO কোনো থেকে সেরকম প্রুফ কোনো পাওয়া যায়নি। evidence জি জি পাই নাই। তবে যেটা আমানুল্লাহ ভাই বললেন যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, কোল্ড চেন বা ইমিউনাইজেশন যে স্যাটেলাইট পর্যন্ত আমাদের যে কোল্ড চেন সিস্টেমটা আছে, যেটা ইউনিসেফ এবং গাভি প্রজেক্টের মাধ্যমে আমাদের সারা বাংলাদেশে আমরা টিকাদান, এটা আমাদের একটা সক্ষমতা। সেক্ষেত্রে যে পরিমাণ ডিপ্লোমেসি কারণে এবং আমাদের প্রাপ্যতার কারণে আমরা যে পরিমাণ ভ্যাকসিন পাবো, সেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের মনে হয় সেই সক্ষমতা আছে, কিন্তু আমরা হয়তো পুরোপুরি সফলভাবে সেই পরিমাণ জনগণের মধ্যে দিতে পারবো না। এটা আমার ধারণা। এবং জি জি মিস্টার মুর্তুজার কাছে আমি যাব। মিস্টার গোলাম মুর্তুজা, ওই যে -70 ডিগ্রিতে রাখতে বলছে তারা। গোলাম মুর্তুজা যদি একটু বলেন। গোলাম মুর্তুজা, প্রশ্ন হচ্ছে না, আমি যেটা বলছি যে পলিটিক্যাল যে আমাদের একজন যোগাযোগ কিংবা ডিপ্লোম্যাটিক যে যোগাযোগ, সেখানে পিছিয়ে থাকা, আমরা ফ্রি, আমাদের অত ধনী দেশ না, আমরা কিভাবে সাহায্য হিসেবে পেতে পারি, সেইখানে আমরা কতটুকু এগিয়েছি আসলে? আমাদের কাছে এই কেন্দ্রিক সুনির্দিষ্ট তথ্য নেই। তথ্য নেই তার কারণ হচ্ছে আমরা আমাদের নীতি নির্ধারকদের কাছ থেকে এই গল্প শুনিনি একটি ছাড়া যে আমরা পৃথিবীর অমুক দেশের অমুক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছি। আমরা আমাদের নীতি এই অক্সফোর্ডের ভ্যাকসিনটি ছাড়া আমরা আমাদের নীতি নির্ধারকদের কাছ থেকে ওই গল্প শুনেছি, বায়বীয় গল্প। পৃথিবীর যেখানেই ভ্যাকসিন উৎপাদিত হবে, যে প্রতিষ্ঠানই উৎপাদন করবে, আমরা নাকি প্রথম পাবো, বহু গল্প শুনেছি। জি, আগে নিয়ে আসবো, অলরেডি ডিস্ট্রিবিউটেড, অলরেডি ডিস্ট্রিবিউটেড। মুর্তুজা ভাই, হ্যাঁ আমি জানি, আপনি হ্যাঁ ডিস্ট্রিবিউট হয়ে গেছে অলরেডি। এটা একটা ইউটোপিয়ান গল্প, এই গল্প শুনেছি। এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে কোন ভ্যাকসিন -80 ডিগ্রি, কোন ভ্যাকসিন -70 ডিগ্রি। ভারতে যে সেরাম যেটি অক্সফোর্ডের ভ্যাকসিন উৎপাদন করবে সেটা সম্ভবত তুলনামূলকভাবে কম তাপমাত্রায় রাখতে হবে। এই ভ্যাকসিনটি যদি কি বলে সফল হয়, এটা সফল হবে কিনা আমরা এখনো জানি না। যদি সফল হয়, বাংলাদেশ যদি এটা পায়, তুলনামূলকভাবে এর ম্যানেজমেন্ট ঠিক হবে। কিন্তু বাংলাদেশের মানেরও যে সমস্ত দেশ আছে, বহু দেশ
একাধিক কোম্পানির সঙ্গে ইতিমধ্যেই চুক্তি করেছে। এই জায়গাটিতে Right, আমরা অনেকগুলো। বহু পিছিয়ে আছি, 1 নাম্বার। 2 নাম্বার যেটা বলে শেষ করি, ডাক্তারদের উপরে দায় বদনাম, জনগণকে ডাক্তারদের উপর খেপিয়ে দেয়া, সরকারের যে ব্যবস্থাপনা, আমি আগের অংশে বলেছি তাই সেটা দ্বিতীয়বার বলি না। একটা জিনিস শুধু ডাক্তারদের উদ্দেশ্যে বলি, ডাক্তারদের যে এই দায় এবং বদনাম, এর অন্যতম বড় আরেকটি কারণ ডাক্তারদের দলীয় রাজনীতি। এটা শিক্ষকদের আছে, সাংবাদিকেরও আছে, আমার বলতে আমি সেটা তাই না। ডাক্তারদের ঠিকই দলীয় বলেছেন আপনি। রাজনীতি, ডাক্তারদের উপরে অন্যায়, অত্যাচার, অনিয়ম যত রকমের ঘটনা ঘটে, দেখবেন এই ডাক্তারদের নেতারা মনোনয়নের জন্য বা সুবিধার জন্য বা পরবর্তী কমিটিতে থাকার জন্য তারা ডাক্তারদের স্বার্থ নিয়ে কথা বলেন না, কথা বলতে পারেন না। ডাক্তারদের সংগঠনগুলো দলের একটা অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে, যে কারণে বাংলাদেশের মতো দেশের তো একটা ভয়েস থাকতে হয়। ভয়েস না আসলে শিক্ষকদের দাবিও আদায় হয় না, সাংবাদিকদের দাবিও আদায় হয় না, কারো কৃষকের দাবি আদায় হয় না ভয়েস নাই দেখে। তো ডাক্তারদের শব্দ নাই দেখে, আওয়াজ নাই দেখে, দলীয় লেজুর ভিত্তি করে দেখে ডাক্তারদের এই করুণ অবস্থা, ডাক্তারদের করুণ অবস্থা দেখে সাধারণ জনমানুষের করুণ অবস্থা, একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত। রুবাত, আমি একটা কথা বলি, শেষ করি। আমি একটা কথা ভ্যাকসিনের ব্যাপারে, বলেন। সারা বিশ্বে কিন্তু অ্যাস্ট্রাজেনেকা এবং মডার্নার যে ভ্যাকসিনটা আসছে, তারা কিন্তু 2.5 থেকে $3 ভিতরে কিন্তু আপনার প্রাইসটা, আপনি যদি তাদের ওয়েবসাইটে যান, আপনি গিয়ে সেখানে দেখতে পারবেন। এবং যারা কিনছে ডোজগুলা, তারা কিন্তু এইভাবে পেমেন্ট করে তারা আসছে। আমাদের সাথে একটা কন্ট্রাক্ট নাকি হচ্ছে $5। তো এখন শাহেদ এবং সাবরিনারা আবার এখানে আগমন ঘটে কিনা ভ্যাকসিন নিয়ে, এখানে ভ্যাকসিন বাণিজ্য হতে পারে। ভয় হয়ে গেছে। না, ভ্যাকসিনটা তো হ্যাঁ, আমরা আসতে পারে। সরাসরি এবং কিনছি না। না, আমরা না, সরাসরি সরাসরি- কিনছি না। আমরা না, সরাসরি না কিনলেও অক্সফোর্ডের টাকাটা, ভ্যাকসিন সেরাম থেকে না, কিনছে, আমি বলি না, আসুক, ব্যক্তির না, কাছ থেকে আমরা কিনছি। না, মুর্তজা ভাই, আমি বলি যে এখানে তো মধ্যবর্তী ইন্টারমিডিয়েট তো থাকেই এই সমস্ত ক্ষেত্রে, কিন্তু সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন আসলে সেটা খারাপ হবে সেটা বলতেছি না। এটা একটা ওয়ার্ল্ডের নাম করা ইনস্টিটিউট, এবং তারা হয়তো শত শত কোটি ডোজ বানাতে পারে, তাদের কাছ থেকে নিব। কিন্তু প্রাইসটা আমার সারা পৃথিবী কিনবে $3, আমি কেন $5 কিনবো? এটা আমরা একটা অবজেকশন দিয়ে রাখলাম যে এখানে কিন্তু শাহেদ সাবরিনা। আর একটা কথা যেটা নাইম ভাই বলছিলেন যে মার্কেটে আপনার ভ্যাকসিনটাকে জেনারেল, মানে আপনি মুক্ত বাজার অর্থনীতির কথা বলবেন, আপনি সমস্ত কিছু মুক্ত বাজারের কথা বলবেন, আবার সমস্ত ফি ঠিক করে দিবেন, আবার আপনার এই যে ভ্যাকসিনটা সরকারি ভাবে রাখবেন, এটা তো হতে পারে। এখানে আমি একটু যার টাকা আছে সে ভ্যাকসিন নিবে, যার টাকা নাই সে সরকারের কাছ থেকে ফ্রি নিবে। ফেরদৌস ভাই, এখানে আমি একটা কথা বলি, আরেকটা দাবির সঙ্গে একমত হয়ে প্রচারণা চালানো দরকার। ডক্টর ইউনূস যে প্রচারণাটা চালাচ্ছেন যে কমন গুডস, ভ্যাকসিন হবে কমন গুডস, পাই বা না পাই, কিন্তু আমাদের অবস্থান হওয়া উচিত ওই দাবির সঙ্গে একমত হওয়া উচিত। ডক্টর ইউনূস কিন্তু বাংলাদেশের জন্য ভ্যাকসিনের ক্ষেত্রে একদম চোখে পড়ে এমন কোন ধরনের উদ্যোগ কিন্তু এখন পর্যন্ত নেন না। ওনাকে কিন্তু আমরা নক করেছি, ওনার কিন্তু যথেষ্ট কানেকশন আছে আমাদের জন্য। আচ্ছা, এনিওয়ে আমরা এখন ফেরদৌস ভাই, আমাদের হয়তো আমাদের টোটাল জনসংখ্যার যদি আপনি পপুলেশন পিরামিডটা দেখেন, তাহলে পপুলেশন পিরামিডে আপনি যারা বয়স্ক লোকের সংখ্যা, যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, যারা সাংবাদিক, যারা টোটাল নাম্বারটা এখানে খুব বেশি লাগবে না। না, ভ্যাকসিনের জন্য তো অ্যান্টিবডি টেস্টটা জরুরি ছিল, আমরা তো এক্স্যাক্টলি সেটা আমরা দিতে পারছি না। এখন ডক্টর ইউনূস সাহেবের কথা যে আমরা বলি, ডক্টর ইউনূস সাহেব তো এই জায়গাগুলোতে ভিজিবল কোনো কাজ ওনাকে তো করতে পারতো, ওনার কাছ থেকে আশা করতে পারতাম না। ইন এনি কেস আমরা এখন অনেক কিছু করতে পারেন, অনেক কিছু করতে পারেন, অনেক কিছু। মুর্তজা ভাই, ফেরদৌস ভাই, মুর্তজা ভাই, আমি একটু স্টুডিওতে আসছি, একটু অন্য পথে চলে যাচ্ছে। আমরা এখন ডক্টর ইউনূস কি করলেন না করলেন সেটার ব্যাপারে কথা যাচ্ছে না, শেষ করে দেই। স্যার ভ্যাকসিন তৈরি হচ্ছে। স্যার একটা সেকেন্ড স্যার, আমি ফ্লোর থেকে একটু কথাটা বলে দিই, তাহলে স্যার আপনি বলতে পারবেন। সেটা হলো যে আমরা যেই জিনিসটা দেখেছি গত মার্চ এপ্রিলে, সেটা কিন্তু ভয়াবহ ছিল। সে কথাটা ছিল এরকম যে হেলথ ডিরেক্টরেটের উচ্চ পদস্থ যিনি ডিজি হিসেবে ছিলেন দায়িত্বে, উনি নিজে কথাটা বলেছিলেন, আমরা যখন প্রাইভেট সেক্টর চেয়েছিলাম টেস্ট করতে, উনি বলেছিলেন আমরা চাই না প্রাইভেট সেক্টর কোভিড নিয়ে ব্যবসা করুক। সর্বনাশ করেছেন ওনাদের সেই চিন্তা ভাবনা। আবারও প্রাইভেট সেক্টরকে, স্যার প্রাইভেট সেক্টরকে ব্যবসায়ী ভেবে কিন্তু ওনারা নিজেদের হাতে সব রাখতে যে সব গোলমাল করে ফেলেছেন। একই জিনিস স্যার যদি এখন ভ্যাকসিনের ব্যাপারে হয়, প্রাইভেট সেক্টরের কাছে ওপেন না করলে ভ্যাকসিন সস্তা হবে না স্যার, সস্তা হবে না স্যার। ভ্যাকসিন সস্তায় করতে হলে, পেতে হলে প্রাইভেট সেক্টরকে
হ্যাঁ, এবং আমি বলছি অ্যাভেলেবেল করতে যুদ্ধ হলে কর- প্রাইভেট সেক্টরকে ইনভলভ করতে হবে। আমার যেটা ধারণা যে বর্তমানে ভ্যাকসিন সম্বন্ধে সিরাম ইনস্টিটিউটের সাথে বাংলাদেশ সরকারের একটা এগ্রিমেন্ট হয়েছে, ভ্যাকসিন যে আমাদের ভদ্রলোক আছেন উনি এটাকে করবে, এটা কি স্টোরি। কিন্তু কিভাবে এটা হবে, আমাদের যে চেইন আছে বলছেন, সেই চেইন কিন্তু এইটা দিয়ে গ্রামে গঞ্জে এত নাম্বারকে দিতে পারবে কিনা। কারণ আজকে যদি আমরা টার্গেট করি যে আমরা 10 কোটি লোককে দিব, ওনারা কিন্তু ওইটা করে কিছু লোককে দেওয়ার জন্য, হয়তো 1 কোটি। Right. কিন্তু আমার সেই 10 Exactly. কোটি লোকের জন্য যে ওরিয়েন্টেশন লাগবে, ট্রেনিং লাগবে, কাদেরকে দিয়া করাবেন, ভলান্টিয়ার কর্তৃক আনবেন, সেগুলো কিন্তু আমরা জানি না। 2 নম্বর হচ্ছে এটা মার্কেটে পাওয়া যাবে কিনা। এক্স্যাক্টলি। মার্কেটে যদি পাওয়া যায় তাহলে একদল লোক এটা মার্কেট থেকে কিনে নিতে পারবে, কিন্তু Exactly. সেখানে মনিটরিংটা লাগবে, টাকাটা কিন্তু সেখানে প্রশ্ন আসতো না, এক্স্যাক্টলি। কিন্তু মনিটরিংটা লাগবে, এটা ঠিক মতো Efficacy. ভ্যাকসিনটা রাখছে কিনা। এখন ভ্যাকসিন রাখার ব্যাপারে যেটা আমাদের ওই সিরাম ইনস্টিটিউট থাকবে, এটা খুব বেশি সমস্যা না, কিন্তু ইয়েরটা যেটা ফাইজার মডার্না বা মডার্না, ফাইজার, ওদের ব্যাপারটা কিন্তু ওরাও নাকি, আমি যতটুকু শুনেছি, যে এটা যাতে লো ফ্রিজিং এ রাখা যায়, ওরা ছোট ছোট বাক্স তৈরি করছে, ওদের ওখান থেকে প্যাকিং করে দিবে, 1 মাস পর্যন্ত ওটা জি। থাকতে পারবে। তা আমাদের যদি ওইটাই ইম্পোর্ট করতে দেয় তাইলেও আমাদের জন্য লাভ হবে, অন্তত দোজ হু ক্যান অ্যাফোর্ড দে উইল গো অ্যান্ড টেক ইট। অনেক ধন্যবাদ ডাক্তার রশিদি মাহবুব। কিন্তু আমরা সরকার একদম এটা শেষ দিবে না। পর্যায়ে ডাক্তার মাহবুব, আমরা শোনো, এগুলো শোনো। একদম শেষ সরকার পর্যায়ে, দিবে না, একদম কারণ শেষ ব্যবসাটা পর্যায়ে। তারাই করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা 6 হলো মিনিট final সময় কথা। পাবো, আমি 1 মিনিট সময় দিব। ডাক্তার সৈয়দ আতিক, আপনি যদি বলেন ভ্যাকসিন নিয়ে একটা বাণিজ্য হবে কিনা, কিংবা কিভাবে এটা আমরা সহজলভ্য করতে পারি। অনেক ধন্যবাদ। আমি বলবো যে ভ্যাকসিন নিয়ে আমাদের ওই আপনার একটা প্রশ্ন আমার খুবই ভালো লেগেছিল, যদিও সেটা প্রপার ফোকাসটা ওইভাবে হয়নি। সেটা হচ্ছে আমাদের যে বিসিজি ভ্যাকসিন দেওয়ার যে অভিজ্ঞতা, জি। সেই অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ সুষ্ঠুভাবে ভ্যাকসিনটা বিতরণ করবে কিনা, বাংলাদেশে হবে কিনা জি। সেটা। এখন তার পথে কিন্তু একটা বড় বাধা হচ্ছে, যখন বিসিজি বা অন্যান্য ভ্যাকসিন যখন বাংলাদেশে কার্যকর করা হয়, তখন বাংলাদেশে ওই লুটেরা বিষয়টা অতটা ছিল না। লুটেরা Right. ওখানে এখন ছিল না। অবস্থা খুব খারাপ। যেমন এখন বলতে এখন পারেন যে যতটা শাহেদ সাবরিনরা যতটা প্রবল এবং মানে সক্রিয়, শাহেদ শাহেদ সাবিরা সাবিনার কিন্তু চেয়েও বেশি। ক্ষুদ্র। জি, শাহেদ ওরা সাবিরা ক্ষুদ্র। কিন্তু ক্ষুদ্র। আমি যেটা জাস্ট বলতে প্রতীকী চাচ্ছি অর্থে তাদের নামগুলো সরকার। ব্যবহার করছি। হ্যাঁ, এরকম যেমন ধরেন প্রচুর বড় শাহেদ, ওই- বড় সাবরিনা রয়েছে। Right, অনেক right, ধন্যবাদ। লাস্ট সরকারের 1 ভিতরে এবং মিনিট সরকারের ডাক্তার বাইরে। বানু আপনার জন্য, লাস্ট 1 মিনিট। আমি আজকের আলোচনার প্রেক্ষিতে আমি যেটা বলতে চাই, ভ্যাকসিন আসবে, সমস্ত বড় বড় পরিকল্পনা, কিন্তু সেকেন্ড ওয়েভ চলে আসছে। তো আমি আজকে আরটিভির মাধ্যমে সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমরা আবার একটু যে সবাই একটু ব্যাপারটাকে অ্যাজ ইউজুয়াল গাছাড়া একটা ভাব চলে আসছে আমাদের সকলের মধ্যে, আমার পর্যায় থেকেও আমরা আবার একটু সতর্ক হতে হবে। এবং এই পর্যায়ে আমি মনে করি যে হাসপাতালগুলো, আমাদের যে সক্ষমতা বৃদ্ধি হয়েছে, ট্রায়াজ, ইনফেকশন কন্ট্রোল, ফিভার ক্লিনিক, হাসপাতালগুলোকে আবার একটু যে অভিজ্ঞতা ভিত্তিতে পুনঃভাবে নিজেদের কর্মপরিকল্পনা এবং প্রস্তুতির জায়গাটা নেওয়া এবং জনগণকে আবার অ্যাওয়ার্ড করা, এবং এই ক্ষেত্রে হেলথ যে বুলেটিনটা, ব্রিফিংটা ছিল, সেটা অনেক কার্যকরী ছিল। আমি যদিও স্বাস্থ্য অধিদপ্তরে, এবং আমি এটার জোর পক্ষে যে এই ব্রিফিংটা আমাদের জন্য সবার জন্য অনেক একটা ধন্যবাদ আবার ডাক্তার বানু। 1 message, মিনিট। এটা। গোলাম মুর্তুজা জি। প্লিজ, লাস্ট 1 মিনিট। প্রথমত কথা, সাধারণ জনমানুষের নিজের বেঁচে থাকার জন্য একটা সচেতনতা দরকার। সাধারণ জনমানুষের বোধের মধ্যে এই জিনিসটা আনা দরকার যে আপনার বাঁচার ব্যবস্থা, বেঁচে থাকার ব্যবস্থা আপনার নিজের করতে হবে। সেই জায়গাটিতে বাংলাদেশে তো এখন যে বিধিটা কেউ মানে না, তার নাম স্বাস্থ্যবিধি। তো এই স্বাস্থ্যবিধি বলতে মূলত বাংলাদেশের মানুষের মূলত মাস্কটা নিয়মিতভাবে পরা দরকার, এবং তুলনামূলকভাবে, আবারও বলছি, তুলনামূলকভাবে যতটা সম্ভব একজনের থেকে আরেকজনের দূরত্বটা বজায় রেখে চলা দরকার। কারণ আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, আমাদের যে রাষ্ট্রীয় সিস্টেম, এই সিস্টেম মানুষকে বাঁচানোর জন্য সহায়ক নয়, যে যেভাবেই বলুক না কেন। মানুষের নিজের বোধের মধ্যে এটা আসা দরকার যে আমার বেঁচে থাকার ব্যবস্থা আমার নিজের করতে হবে। আর সাধারণ জনমানুষ বলি আর গণমাধ্যম বলি, এই চাপটা অব্যাহত রাখা দরকার যে সরকারের যে ব্যবস্থাপনার দুর্নীতি, ব্যবস্থাপনার অনিয়ম, এই অনিয়ম এবং দুর্নীতিটা দূর করার জন্য একটা চাপ রাখা দরকার। জানি না কতটুকু কাজ হবে, কিন্তু এই চাপটা অব্যাহত রাখা দরকার। ওকে, ওকে, মেনি থ্যাঙ্কস ডাক্তার রশিদি মাহবুব। 1 মিনিট। স্যার, আপনাকে আনমিউট করতে হবে প্লিজ, মিউট করা আছে।
ডক্টর রশিদি মাহবুব আনমিউট করে বলতে হবে 1 মিনিট। আচ্ছা, আমি বলছি Please. যে আপনারা ভালো থাকেন, করোনা থেকে মুক্ত থাকেন, বলা বলির কিছু নাই। নিজে ওই মুর্তজার মতো নিজে ভালো থাকার চেষ্টা করেন, আর জনগণের জন্য দোয়া করেন। তো এইটা তো একটা তাতে তার কিছু অসহায় কথা- অসহায় একটা অদৃশ্যবাদী কথা বললেন যে মানুষ খুব হ্যাঁ। অসহায় এবং একা, রাষ্ট্র নেই এখানে, হ্যাঁ। চিকিৎসা মানে ব্যবস্থা নেই, ডাক্তার নেই, আপনার কি মনে হয় আছে স্বাস্থ্য নেই? রাষ্ট্র? আপনি কি বলেন আমি যে আমারটা রাষ্ট্র আছে বাঁচবের কিনা? মানেটা কি আসলে? একটা আচ্ছা, রাষ্ট্রে থাকি, রাষ্ট্রের নাগরিক আমি, আমার রাইটস আছে। আচ্ছা, মহামারী এটা গির্জার ফাদারদের মতো বললেন আপনি। না না, আমি সেটাই বলছি, ইটালির আমি এক্সপ্লেইন প্রধানমন্ত্রীর করছি। মতো। ঈশ্বর আপনার আমি মঙ্গল বলছি করুন। যে এইটা দেখি করোনা না, না, মোকাবেলা হবে কিনা। আমি এটা দিয়ে করোনা মোকাবেলা হবে না। আমি মনে জি। করি রাষ্ট্র তার দায়িত্ব নিতে এখানে এক্স্যাক্টলি, পারছে। একজন ডাক্তার হিসেবে আপনার কাছে আমরা সেটাই আশা করি। আবার- গির্জার ফাদারের হ্যাঁ, বক্তব্য হ্যাঁ, আপনার মুখে আমরা সেই- আশা করি না। জি, সেটাই তো কি ডক্টর করবো? নাইম, আপনাকে দিয়ে শেষ করবো। জি, আপনার বলুন। কি কো- ধন্যবাদ ধন্যবাদ রুবায়াত। সুন্দর আলোচনা হয়েছে, কিন্তু আমার শেষ মিনিটের কথা হলো আসলেই আমাদের স্বাস্থ্যবিধির কথা বারবার মনে রাখতে হবে। নিজেকে এবং পরিবারকে এবং জনগণকে বা আত্মীয় স্বজনকে বাঁচাতে হবে। এবং প্রাইভেট এবং সরকারি হাসপাতাল আলাদা কিছু না, হেলথ সেক্টর দুটো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। সরকার তার সদিচ্ছা নিয়ে প্রাইভেট সেক্টরকে ইনভলভ করে প্রথম থেকেই র্যাপিড অ্যান্টিবডি টেস্ট এবং এই ভ্যাকসিনের ব্যাপারে সুনির্দিষ্ট পজিটিভ ডিসিশন নেবেন, সেই আশা করি আজকে আমি আমার বক্তব্য অনেক শেষ করছি। ধন্যবাদ ডক্টর নাইম ঠিক আছে, স্টুডিওতে আসবার জন্য। ওই অনলাইনে একটা যারা lockdown যুক্ত যেতে হতে হয়েছিলেন পারে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। করোনা, শীতকাল আসছে, করোনা একটু একটু করে বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি। সবাই সামাজিক দূরত্ব বজায় রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সেভাবে মাস্ক ব্যবহার করুন। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.